আসসালামু আলাইকুম। আমরা গ্রোথ একাডেমি থেকে আবার চলে আসলাম। ঠিক আছে, আজকে আমরা আবার একটা নতুন সেশনে সবাই জয়েন হয়েছি। আজকে আমাদের সঙ্গে একটা বিশেষ গেস্ট আছে। উনি আমাদের আপওয়ার্কে উনি একজন টপ রেটেড সেলার, এবং উনি অনেক দেশি এবং বিদেশি কোম্পানিতে জবরত অবস্থায় আছেন। যেমন আমাদের খুব পরিচিত একটা কোম্পানি, সেটার নাম হলো ডি ডিউটিফাই। সেখানে উনি টিম লিড হিসেবে কাজ করেন কনভার্সন ট্র্যাকিং এর। এবং কনভার্সিও বলে একজন এজেন্সি আছে, সেই এজেন্সিতে উনি কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে কাজ করেন। এবং ট্রাইগ্লুকো বলে এক D2C কোম্পানি আছে, সেখানেও কিন্তু উনি কনভার্সন লিড হিসেবে কাজ করেন। ঠিক আছে, কর্মরত অবস্থায় আছেন। তো আপনারা হয়তো অনেকেই গেস করতে পাচ্ছেন বা অনেকে হয়তো গেস করতে পাচ্ছেন না। তো আমি সবার সামনে উনাকে একটু প্রেজেন্ট করি। হ্যাঁ, তো উনি হলেন আসাদ ভাই। অনেকেই হয়তো উনাকে চিনবেন। উনি এই ট্রেকিং ফিল্ডে দীর্ঘ 10-12 বছর ধরে আছেন। হ্যাঁ, এবং এই ফিল্ডে তিনি কাজ করে যাচ্ছেন। তো উনি আজকে আপনাদের সঙ্গে উনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ঠিক আছে, তো আমি আসাদ ভাইয়ের কাছে একটু আসি। হ্যাঁ, আসাদ ভাইকে একটু আমি বলতে চাই যে আসাদ ভাই, আপনি আপনার সম্বন্ধে দুই একটা লাইন যদি আমাদেরকে বলতেন, যেন আমাদের যারা ভিউয়ার আছে, যারা এই ভিডিওটা দেখবে, তারা যেন আপনাকে একটু বেটার ভাবে জানতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো বেসিক্যালি আহ, আমার সম্পর্কে যদি প্রথমে বলি, সেটা হচ্ছে আমি আহ, খুব সাহস মানে স্বাভাবিক ইয়েতে যেটা আমি কনভার্সন ট্র্যাকিং নিয়ে মোটামুটি 5-7 বছর ধরে কাজ করা হচ্ছে। 2000 সালে প্রথম আমার জিটিএম এর সাথে পরিচয় শুরু, তারপর থেকে মোটামুটি সিরিয়াসলি কাজ করা শুরু করছি মোস্ট প্রবাবলি 2018 থেকে, 18-19 এরকম সময় থেকে। তো এখন পর্যন্ত কনভার্সন ট্র্যাকিং নিয়েই আছি। আর আমার সম্পর্কে যদি ইন ডিটেলসে বলতে হয়, তাহলে খুব সহজে যদি বলি, আমি আসলে টেকনিক্যাল লাইনের খুব খুব একজন এক্সপার্ট কেউ না। বাট স্টিল আমি এখন টেকনিক্যাল লাইন নিয়েই কাজ করি, এবং এটা দিয়েই আমার ঘর সংসার সবকিছু চলে। Anyway, এই আর কি, হয়তো এর মাঝখানে আহ প্রসঙ্গে আরো অনেক কিছু চলে আসে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনার মানে এমনি আপনার মানে কোথায় আপনার বাসস্থান, মানে হলো আপনার ঘর কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনি আচ্ছা, বেসিক্যালি কোন আমি জায়গায় হচ্ছি থেকে? চট্টগ্রামের ছেলে। আমি আচ্ছা, চট্টগ্রামের ছেলে তো, মানে বর্ন অ্যান্ড ব্রট আপ চট্টগ্রামেই। okay, মোটামুটি স্টার্ট পড়াশোনা করছি ইস্পাহানিতে, হুম, ইস্পাহানি পাবলিক স্কুল, হুম, চিটং এ। হুম, আর স্কুল কলেজ দুইটাই ইস্পাহানি ছিল। হুম, আহ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, বিবিএ এমবিএ দোনোটাই ব্র্যাক ইউনিভার্সিটি। হুম, তারপর বিবিএ এমবিএ করার পর জয়েন করলাম ব্যাংকে। হুম, হুম, প্রথমে জয়েন করছিলাম ব্র্যাক এনজিওতে। এনজিওতে 6 মাস চাকরি করার পর আমি বুঝতে পারলাম এটা আমার কাপ অফ টি না। আমি মোটামুটি মানে এক পর্যায়ে তাড়াহুড়া করেছি। হুম, ঠিক হুম, আছে, তো এনজিওতে ওখানেও আমি আহ, মানে প্রথমে জয়েন করছিলাম ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ব্র্যাক এনজিওতে। তারপর ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে জয়েন করলাম ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংক থেকে প্রায় 4.5-5 বছরের মতো ব্র্যাক ব্যাংকে চাকরি করলাম। আগ্রাবাদের অপারেশন ম্যানেজার ছিলাম আমি। দেন ওখান থেকে জয়েন করলাম ইস্টার্ন ব্যাংকে। ইস্টার্ন ব্যাংকেরও আগ্রাবাদের অপারেশন ম্যানেজার। দেন ব্রাহ্মণ ইপিজেড এ ছিলাম অপারেশন ম্যানেজার হিসেবে। দেন ওখান থেকে গেলাম 2012 সালে মনে হয়, মোস্ট প্রবাবলি হ্যাঁ 2012 সালে আমি ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে প্রমোটেড হইলাম। প্রমোটেড হয়ে ট্রান্সফার হইলাম ব্রাহ্মণবাড়িয়াতে, আমার প্রথম পোস্টিং অ্যাজ ব্রাঞ্চ ম্যানেজার। তো তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার চিটং এ ভাটিয়ারির ব্রাঞ্চ ম্যানেজার। তারপরে মিডল্যান্ড ব্যাংকে জয়েন করলাম সিডি এভিনিউ ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে। তারপর আগ্রাবাদের ব্রাঞ্চ ম্যানেজার হলাম সীমান্ত ব্যাংকে। সীমান্ত ব্যাংক থেকে প্রায় 5 বছর জব করার পর মোটামুটি 14 বছরের ক্যারিয়ার ব্যাংকিং সেক্টরে। শেষে সর্বশেষ আমার পজিশন ছিল হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। আমি অডিটেড হেড অফ অডিট হিসেবে ছিলাম সীমান্ত ব্যাংকে
লাস্ট আমার পজিশন। ওখান থেকে পরবর্তীতে কনভার্স মানে মানে ব্যাংকিং সেক্টর একসময় ছেড়ে দিই, ছেড়ে এই এইদিকেই মোটামুটি চলে আসছে। না, অনেক ভালো লাগছে ভাই। কিন্তু আমি একটু অবাক হচ্ছে আসলে আপনার কথা শুনে, যে আপনি আপনার কেরিয়ার মানে আপনার জীবনে কেরিয়ার শুরু করেছিলেন ব্যাংকিং সেক্টর দিয়ে, ঠিক আছে? এবং সেখানে শুধু ওই এরকম নয় যে আমি 1-2 বছর কাজ করেছি, তারপর আমি আমার ভালো লাগছে না বা আমি এটা পারছি না, বা এরকম নয়। আপনি দীর্ঘ একটা একটা মানে একটা পিরিয়ড বলা যায় এই সময়টাকে, যেটা আপনি বলছেন যে 14 বছর, হ্যাঁ, রাইট? হ্যাঁ, 14 বছর মানে একটা পিরিয়ড, মানে একটা যুগ, যেটাকে আমরা সাধারণত ধরি যে 10 বছর হলে এক যুগ কাউন্ট করা হয়। তো আপনি একটা যুগ মানে আপনার একটা জীবনের একটা পার্ট আপনি ব্যাংকিং সেক্টরের পিছনে অতিবাহিত করেছেন, ঠিক আছে? এবং ওই ফিল্ডে আপনি কাজ করেছেন। কিন্তু এখন আপনি আবার বলছেন যে আমি সুইচ করে আমি আবার এই আমাদের ট্র্যাকিং ফিল্ডে এসেছি। তো এটা যদি কেউ মানে প্রথমবার শোনে, তার কাছে একটু মনে হবে যে কনফিউশন জিনিসটা মনে হবে। একজন ব্যক্তি 14 বছর একটা ফিল্ডে ছিল, সে একটা ভালো পজিশনেও পৌঁছে গেছে, এবং সেটা ওয়ান অফ দ্য টপ মোস্ট পজিশনের মধ্যে একটা, ঠিক আছে? তো সেখান থেকে উনার এমন কি ঘটলো তার জীবনে, বা তার কি হলো যে তিনি এই হঠাৎ করে এই সুইচটা করলো, যেখানে উনি এত বড় একটা পজিশন ছেড়ে দিয়ে এই ট্র্যাকিং ফিল্ডে বা কনভার্সন ফিল্ডে আপনি সুইচ করলেন। তো এটা যদি আপনি একটু আমাদেরকে বলেন আসাদ ভাই, কেন আপনি এই সুইচটা করলেন, বা আপনার এই সুইচটা করার পিছনে উদ্দেশ্যটা কি ছিল? আসলে ওরকম কোনো উদ্দেশ্য ছিল না, মানে বেসিক জিনিসটা ছিল হচ্ছে কি যে মানে এই কথাটা ইউজুয়ালি আমি মানে পাবলিকলি কখনো বলি না। জিনিসটা হচ্ছে যে বললে হয়তো অনেকে মন খারাপ করে। হুম, তো তো ব্যাপারটা হচ্ছে কি ভাই, ব্যাংকিং সেক্টর ছাড়ার পেছনে আমার একটা মাত্র রিজন ছিল, সেটা হচ্ছে যে আমি সুদের সাথে কাজ করব না। মানে বাই রিলিজিয়ান, ঠিক আছে, ইসলাম ধর্ম অনুযায়ী সুদ হচ্ছে হারাম। হুম, সো আমাকে সুদ ছাড়তে হইতো। হুম, তো আমি যে কোনো ওয়েতেই চাইছিলাম একসময় গিয়ে সুদ ছেড়ে দিই। তো হুম, এখন কোয়েশ্চেন আসতে পারে, অনেকে আমাকে এই প্রশ্নটাও করে যে ভাই 14 বছর পর মনে হইলো যে আপনার হুম, সুদের সাথে সুদ হারাম, 14 বছর আগের থেকে মনে হইতে পারলো না? এখন আসলে একটা বিষয় কি, মানুষের জীবনে একটা সময় থাকে যখন সে মানে ম্যাচিউরড হয়, ঠিক আছে? মানে আমি আসলে আমার ক্যারিয়ারের প্রথম থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরের শেষ পর্যন্ত মানে খুব তাড়াতাড়ি গ্রো করছি, ঠিক আছে? সো আমি আই বিকেম এস এ ভিপি অ্যাট দি এজ অফ 35, আই গেস। ঠিক আছে, আমার 35 বছর বয়সে গিয়ে একটা ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হওয়া একটা আসলে খুব একটা সহজ ব্যাপার না ব্যাংকিং সেক্টর, ঠিক আছে? এনিওয়ে, মানে তো আমি খুব তাড়াতাড়ি প্রমোশন পাই, প্লাস আমি আমার কাজের প্রতি আসলে অসম্ভব ডেডিকেটেড ছিলাম ব্যাংকিং সেক্টরে। ইনফ্যাক্ট আমি আমি মানে আমি কিন্তু একজন সিডিসিএস, যারা ব্যাংকার তারা বুঝবে যে সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট। এবং আমি আহ, আমার স্পেশালিটি ছিল হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট এবং হচ্ছে মানে ক্রেডিট যেটা বলে আর কি, লেন্ডিং যেটা বলা হয়। তো আমি ওটাতেই ইন্টারন্যাশনালি সার্টিফাইড, ঠিক আছে? তো যাই হোক, এখন আমি অনেক দিন অ্যান্টি মানি লন্ডারিং, তারপর ব্যাংকিং এর যে যে মানে যত বিষয়ে থাকা সম্ভব সবকিছু নিয়েই আমি কাজ করেছি। তো যার কারণ কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আহ, আমি অলওয়েজ ফিল করতাম একটা জিনিস, যে আমি সবসময় দৌড়াই যাচ্ছি কখনো থামার কোনো ব্যাপার ছিল না, অলওয়েজ শুধু রানিং এর মধ্যে, যে আজকে এটা, কালকে ওইটা, পরশু ওটা, তরশু ওটা, হ্যাঁ মানে একটার পর একটা। এবং আমার ম্যানেজমেন্ট তো সবসময় আমার প্রতি খুব সদয় ছিলেন, কারণ সবসময় ওনারা আমাকে নতুন চ্যালেঞ্জ দিতে পছন্দ করতেন, আর আমি নতুন চ্যালেঞ্জ নিতেও পছন্দ করতাম। তো আমি মোটামুটি সীমান্ত ব্যাংকের আহ, যখন আমি ইয়ে হই, সীমান্ত ব্যাংকের অলমোস্ট আমি যখন ছাড়ি তখন 18টা ব্রাঞ্চ ছিল। 18টা ব্রাঞ্চের মধ্যে মোস্ট প্রবাবলি 7টা বা 8টা ব্রাঞ্চ আমার নিজের হাতে করা, সো ইনক্লুডিং আগ্রাবাদের মতো একটা ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ। তো যাই হোক, তো মানে আমি মতিঝিলেরও ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম সীমান্ত ব্যাংকের। আহ, এছাড়া আরো বেশ অনেকগুলো ইয়েতেই আমি কাজ করেছি, বিভিন্ন
রোল বা পজিশনেও আমি কাজ করেছি, কিন্তু এই কাজ করার এক্সপিরিয়েন্সের মধ্যে আমার যেটা ইয়ে হচ্ছে যে আমি কখনো না ওই মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশনটা কখনোই আমি পাইনি। আই অ্যাচিভড এ লট অফ থিং সিরিয়াসলি, হ্যাঁ, কিন্তু কখনো ওই মেন্টাল পিসটা আমি পেতাম না। তো আমার মধ্যে একটা প্রশ্ন সবসময় কাজ করতো, আচ্ছা আমি মেন্টাল পিস পাই না কেন, শান্তি পাই না কেন, অশান্তি লাগে কেন, অলওয়েজ অশান্তির মধ্যে থাকি কেন? তো এট দি এন্ড আমি যেটা বুঝতে পারলাম যে সামথিং ইজ রং। তো রংটা কোথায় আসলে? তখন বুঝতে পারলাম যে আসলে রংটা হচ্ছে আমার নিজের মধ্যে, মানে মানে আমি আমার ক্যারিয়ারকে সম্মান করছি না, বা আমি আমার কাজটাকে সম্মান করি না। যে আমি হয়তো করি এবং আমি খুব ভালোই করি, না হলে তো আমাকে প্রমোশনও দিত না বা আমাকে ইয়েও করতো না। তো একটা পর্যায়ে দেখা গেল যে না, আমি এটাকে সম্মান করতে পারছি না। কেন সম্মান করতে পারছি না? বিকজ আমার মনের মধ্যে সবসময় একটা খুঁতখুঁতানি রয়ে যায় যে আমি তো হারাম কাজ করি। আমি, নো অফেন্স টু দ্য ব্যাংকার্স, বাট দিস ইজ হোয়াট আই ফেল্ট। সো একটা পর্যায়ে মনে হলো যে আমাকে এটা ছাড়তে হবে। তো যখন আমি অনেক দিন ধরেই ছাড়ার চেষ্টা করছিলাম, এটা আহ, মানে প্রায় 5-6 বছর ধরেই আমি চেষ্টা করছিলাম যে আমি ছাড়বো 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 করে, কিন্তু কখনো আসলে ওরকম করে ছাড়া হয়ে ওঠে নাই। তো মানে এক সময় হঠাৎ করেই ডিসিশন নিলাম যে যে করেই হোক এই ব্যাকআপ প্ল্যানের কথা চিন্তা বাদ, ঠিক আছে, যা হয় হবে, আল্লাহ কপালে কিছু কিছু তো লিখে রাখছে। সো লেটস জাস্ট লিভ ইট, ঠিক আছে। সো আমি রিজাইন করি। রিজাইন করার পর ইনফ্যাক্ট আমার রেজিগনেশন লেটার 1 বছর পর্যন্ত একসেপ্টই হয় নাই। তা আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন উনি বেশ কয়েকবারই আমাকে বকাঝকা দিয়ে ওনার রুম থেকে বের করে দিয়েছিলেন যে তোমার রিজাইন একসেপ্ট হবে না। তো তারপরেও মানে একটা সময় যখন আমার, যে আমি আসলে কোথাও অন্য কোনো ব্যাংকে যাচ্ছি না, মানে আমি আমার এই রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকেই আমি ছেড়ে দিচ্ছি, এটা বুঝতে পারার পর উনি মানে সসম্মানের সাথেই আমাকে, মানে আমাকে আমি ব্যাংকিং সেক্টর থেকে খুব সম্মান নিয়েই এবং খুব সুন্দরভাবেই আমার সবকিছু, মানে আমি বলতে পারেন যে আর্লি রিটায়ারমেন্ট নিয়েছি, ওকে। ঠিক আছে। সো আমার কখনোই উদ্দেশ্য ছিল না যে আমি কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হব বা টেকনিক্যাল লাইনে কাজ করব। টেকনিক্যাল পার্টগুলো আমার ভালো লাগতো, ঠিক আছে। আমি আমার টেকনিক্যাল বিষয়ের হাতে খড়ি বা কম্পিউটারের সাথে আমার হাতে খড়ি হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি। তো তখন প্রথম আমি আহ, আব্বা আমাকে প্রথম কম্পিউটার কিনে দিয়েছিল 98-এর দিকে, হ্যাঁ। তো তখন হয়েছিল কি যে মানুষ প্রথমে বিভিন্ন জিনিস শিখে, হ্যাঁ। তো কেউ শিখে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এরকম। তো আমি প্রথম যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে। হুম। মানে প্রথম, মানে আমি কম্পিউটার হাতে পেয়ে প্রথম যে জিনিসটা শিখছিলাম সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সেটা খুব কোইন্সিডেন্টালি, ঠিক আছে। আমার যে সি প্রোগ্রামিং শেখার কোনো ইচ্ছা ছিল ব্যাপারটা তা না, ঠিক আছে। খুব কোইন্সিডেন্টালি মানে আমার একটা অপরচুনিটি আসে যেখানে আমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার ব্যাপারে আগ্রহী হই, এবং আমি অপশনই ছিল আমার কাছে সি শিখার। ওই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমি শিখি। পরবর্তীতে ইউনিভার্সিটিতে যখন যাই, ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলেন, আমি থাকতাম হচ্ছে, মানে যেহেতু আমি চিটং এর ছেলে, আমি ঢাকায় ব্র্যাক ইউনিভার্সিটিতে মানে পড়াশোনার জন্য গিয়েছিলাম। তো আমার থাকার ব্যবস্থা করা হয়েছিল সব কম্পিউটার সায়েন্সের বড় ভাইদের সাথে। এখন আমরা যারা মেসে থাকতাম, তো মেস লাইফটা যারা মানে কাটায় আসছে তারা বুঝবে এটা মজাটা, ঠিক আছে। তো ওখানে আসলে ব্যাপারটা হতো কি যে ছোটরা সবসময় র্যাগিং খাইতো। ওকে। তা হুম। আমিও কিন্তু এরকম ইয়েতে ছিলাম, আমি পুরো এন্টায়ার বাসার মধ্যে আমি ছিলাম সবচেয়ে জুনিয়র। সো হুম। স্বাভাবিকভাবেই আমি র্যাগিং খাওয়ার কথা। হুম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি কখনো র্যাগিং খাইনি, আমার বড় ভাইরা আমাকে কখনো কোনোদিন র্যাগিং দিত না। কারণ আহ, যেটা ইয়ে আমি ওনাদের মানে ওনাদের সাথে থাকতে থাকতেই বেসিক্যালি আসলে কি, যেহেতু আমি সি নিয়ে আমি কাজ পারতাম, হুম। তো ওনারাই আমাকে কিন্তু প্রথম এই এইচটিএমএল এর কাজগুলো কিন্তু ওনারাই আমাকে হাতে ধরে শিখিয়েছে। এবং হ্যাঁ। আমি আমার ইউনিভার্সিটিতে, যদিও আমি বিবিএ ছাত্র ছিলাম, ঠিক হুম। আছে, তো হুম। বিবিএ থাকা অবস্থাতেও মানে আমার অ্যাটাচমেন্টটা কেন জানি কম্পিউটার সায়েন্সের দিকে একটু বেশি ছিল। আমি জানি না কেন, বাট মানে আমার মেবি আমার তকদিরে এরকম ছিল বলেই হয়তো
হ্যাঁ বা হ্যাঁ। হুম, ওরকম কোনটা ছিল যে আমার সাথে কম্পিউটার সায়েন্সের সাথে কেন জানি অ্যাটাচমেন্টটা বেশি ছিল। আমি পিকনিকেও যখন যেতাম কম্পিউটার সায়েন্সের বাসে করেই কেন জানি আমার মানে আমার জায়গা হয়তো কম্পিউটার সায়েন্সের বাসে, ওকে। কিন্তু আমি আমার বিবিএর বাসের মধ্যে আমি জায়গা পাইতাম না। কেন পাইতাম না আমি জানি না। মানে এরকম না যে আমার ফ্রেন্ড সার্কেল কম ছিল বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে আমি একসেপ্টেবল ছিলাম না, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে বাসে ভর্তি হয়ে গেছে, এখন কি করব মানে কম্পিউটার সায়েন্সের বড় ভাইদের সাথে চলে গেছে তো হুম, ফর সাম রিজন ওটাতেই আমার বারবার ইয়ে হচ্ছিল। তো আমি প্রথম 2007-এ আমি বিবিএ পাশ করি। তো 2008 সাথে প্রথম আমি জয়েন করি ব্র্যাক এনজিওতে। আহ ওই সময়টাতে প্রথম স্টার্ট করেছিলাম। মানে আমার প্রথম কাজ যেটা ছিল, আমার এক সিনিয়র ভাই ছিলেন, উনি এসে আমাকে প্রথম বলেন যে আচ্ছা একটা তুমি তো এইচটিএমএল এর কাজ পারো, এইচটিএমএল সিএসএস এর কাজ পারো। তো তখন আমি শুধু স্ট্যাটিক পেজ তৈরি করতে পারতাম। হুম। তখন তো আর এখনকার মতো এত ডায়নামিক ছিল না অত। অ্যাডভান্স ইয়ে ছিল না, আইডি ছিল না যে এখন তো ভিজুয়াল কোড স্টুডিও, ভিজুয়াল কোড স্টুডিও আছে, বা ভিজুয়াল কোড এডিটর যেটা আছে, ভিএস কোড এডিটর যেটা আছে, ভিএস কোড আছে, তারপরে আরো বেশ কিছু আইডি আছে। আমি নিজেও এখন ভিএস কোডই ইউজ করি। কিন্তু তখন আমাদের ছিল হচ্ছে নোটপ্যাড 5। দ্য ওনলি থিং দ্যাট ওয়াজ অ্যাভেলেবল ওয়াজ নোটপ্যাড 5। ঠিক আছে, তো এই নোটপ্যাড 5 এর মধ্যে বসে 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 টাইপ করা লাগতো। তো এটা খুবই হেক্টিক একটা ব্যাপার ছিল। এবং ইনফ্যাক্ট আমার ওই বড় ভাইরা যারা ছিলেন, কাজল ভাই ছিলেন, রিগান ভাই ছিলেন, তারপরে জন ভাই ছিলেন, তো ওনাদের সাথে মানে ওনাদের সাথে মানে থাকতে থাকতেই আসলে আমার কাজ শিখা, হুম, সত্য কথা যদি হুম, বলি। হ্যাঁ, তো উনি এর মধ্যে জন ভাই একদিন আমাকে এসে বলতেছে যে আসাদ, আমার একটা ইয়ের ছিল, এই, আমার একটা আমার আমার একটা কাজ আসছে, তো তুমি তো এইচটিএমএল সিএসএস পারো, আমার হাতে সময় নাই, তুমি একটু করে দাও। তো ওটা ছিল আমার প্রথম কাজ, হুম, আনপেইড, অফকোর্স আনপেইড, পেইড ছিল না। হুম, ঠিক আছে, তো ওই বড় ভাইয়ের সাথে তখন ওই প্রজেক্টটা নিয়ে প্রথম আমার একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন আমি করি, স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করি, যে এক মানে ইয়ের জন্য এইচটিএমএল সিএসএস দিয়ে। আমি জাভাস্ক্রিপ্ট ভয়ঙ্কর ভয় পাই, এখনো পাই। হুম, ঠিক আছে, তো আহ, মানে জাভাস্ক্রিপ্ট শুনলেই আমার কেন জানি গায়ে জ্বর চলে আসতো। এটা আমি নিজেও জানি না, রিজনটা আমার জানা নেই আসলে কেন করিয়ে কি। হুম, এনিওয়ে, তারপরে এইচটিএমএল সিএসএস দিয়ে বেশ কিছুদিন কাজ করলাম, মানে ওই সময় টুকটাক এরকম অল্প অল্প কাজ করি। আর এরপরে তো ব্যাংকে যখন জয়েন করলাম, ব্যাংকের মানে মোটামুটি ব্যাংক নিয়েই আসলে বেশি ব্যস্ত হয়ে গেলাম। আমার আপওয়ার্ক প্রোফাইলটা খোলা কিন্তু ইউডেস্ক, মানে কি যেন নাম ছিল, ওডেস্ক, ও, ওডেস্কের সময়। হ্যাঁ। হুম, ওডেস্ক যখন ছিল হুম, 2012 সালের দিকে। হুম, তো ওই সময়ে আমি প্রথম আপওয়ার্কে প্রোফাইল খুলি যে এইচটিএমএল সিএসএস এগুলা নিয়ে কাজ করব। ঠিক আছে, হুম, তাও তখনও কিন্তু আমার চিন্তা ছিল হচ্ছে এটাই যে আমি ওই যে যেটা বললাম যে আমি ব্যাংক থেকে বের হবো, তো হুম, কিছু একটা তো করতে হবে, কি করব হুম, আমি। হুম, ঠিক আছে, ইনফ্যাক্ট আমি ব্যাংক থেকে বের হওয়ার জন্য এক সময় কিন্তু এসসিও করছি, আমি এসএসসি পার্ট 2 কোয়ালিফাইড। ওকে। ঠিক আছে, মানে সেকেন্ড পার্ট পর্যন্ত আমি খুব কোয়ালিফাই করছি, হুম, ফাইনাল পার্টটা দেয়া হয়নি। হ্যাঁ, যাই হোক, তো তো আমি এরপর যখন ইয়ে করলাম, মানে আপওয়ার্কে যখন অ্যাকাউন্টটা খুললাম, তো বেশ কিছুদিন কাজ টাজ পাই না, প্রায় 1.5-2 বছরের মতো হয়ে গেছে, 2000 মেবি 14-15 সালের দিকের কথা। তো তখন আমাদের এক বড় ভাই ছিলেন, কাজল ভাই, ওনাকে মানে মজা করেই জিজ্ঞেস করতেছিলাম, ভাই কাজ পাই না, মন খারাপ। হুম, হ্যাঁ, আমি যে এত চেষ্টা করি কাজ পাই না, একটা কাজও পাইনি, এত বছর হয়ে গেছে, দূর এগুলো ফালতু কথা। হুম, তো উনি আমাকে তখন একটা কথা বলছিল যে আচ্ছা তুমি কাজ পাইতে চাও না, এই জন্য কাজ পাও না। হুম, তো বললাম যে ভাই কি বলেন এগুলো, কাজ কে পাইতে চায় না। হুম, ঠিক আছে? তো আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বলো তো এই পর্যন্ত কয়টা ওয়েবসাইট তুমি ডিজাইন করছো। আচ্ছা আপনি জানেন না কয়টা ওয়েবসাইট ডিজাইন করছে, আপনার সামনেই তো করছি। হুম, বলে আমি জানি কিন্তু ক্লায়েন্ট জানে। হুম, ক্লায়েন্ট কিভাবে জানবে। হুম, তো তখন আমাকে বলা হলো যে আচ্ছা, তখন প্রথম এটা আমাকে কিন্তু স্ট্রাক করে, আমি হয়তো মজা করে এখন বলতেছি, বাট ব্যাপারটা কিন্তু উনি এতটা মজা করে বলেন নাই, উনি ফার্স্টলি আমাকে বলছিলেন যে তুমি আসলেই কাজ পাইতে চাও না, এই কারণেই তুমি কাজ পাও না। হুম, কারণ তুমি যদি কাজ পাইতে চাইতা, তুমি এটা নিয়ে কাজ করতে এবং বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করতে এবং ডিজাইন রেডি করতে, বা তুমি এই ধরনের ওয়েবসাইট গুলো রেডি করতে, তোমার পোর্টফোলিও থাকতো। হুম, হুম, সো এট দি এন্ডে গিয়ে আমি চিন্তা করে দেখলাম আসলে কথাটা তো সত্য, পোর্টফোলিও তো নাই।
না। মানে আমি ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে যে তুমি কি কাজ, মানে তুমি যে কাজ জানো আমি কিভাবে বুঝবো, ঠিক বুঝবো আছে? বা তো বিশ্বাস ওকে করবো তো আমরা। তখন হ্যাঁ বা ইয়ে করবো কিভাবে? তো ওকে তো নিশ্চয়ই আমি তখন বলতে পারবো না যে ভাই আমার মানে এইচটিএমএল এর ট্যাগ কোনটা, বা সিএসএস এর কোন সিএসএস দিয়ে কি করতে হয়, ঠিক আছে? এখন যে মানে ওইরকম তো সুযোগ নাই, ঠিক আছে? আর যেখানের মধ্যে তখন মোটামুটি ইয়ে চলে আসছে, এই যে পেজ বিল্ডার চলে আসছে, এলিমেন্টার, ঠিক আছে? তো এই এলিমেন্টারের যুগে মানে আমাকে মানে পোর্টফোলিও ছাড়া কে আমাকে কাজ দিবে? হুম, সহজ কথা। হুম, তো তখন আমি চিন্তা করলাম না, আমাকে পোর্টফোলিও বানানোর জন্য কিছু ওয়েবসাইট ডিজাইন করতে হবে। তো ভালো কথা, আমি ওয়েবসাইট ডিজাইন করতে নামলাম, মাঠে নামলাম। তো মাঠে নামার পরে চিন্তা হলো, আচ্ছা আমি যে ওয়েবসাইট ডিজাইন করব, কি নিয়ে করব, কারণটা কি, মানে মানে কি টপিকটা, হুম, এই টপিক নিয়ে আমি ইয়ে করব। হুম। তখন মজার ব্যাপার হচ্ছে, তখন এই টপিক খুঁজতে গিয়ে প্রথম আমার পরিচয় হইলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে। ওকে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে তখন প্রথম আমি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করা শুরু করলাম 2016-17 পর্যন্ত, প্রায় 18 পর্যন্ত আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছি। ইন দা মিন টাইম এই অ্যাফিলিয়েট মানে ওয়েবসাইট তো বানাইলাম, মানে এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট বানাইলাম, ঠিক আছে? কোনোটাই মজার ব্যাপার হচ্ছে কি, কোনোটাই না কাস্টম কোড দিয়ে বানাইনি। কারণ যখন আমি মানে এটা বানানো শুরু করতে, মানে প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করলাম, তখন ব্যাপারটা হলো দাঁড়াইলো এরকম যে আচ্ছা ঠিক আছে তুমি মানে আমি আমি তো ওয়েবসাইট বানাবো, টপিক কি, টপিক দেখলাম যে আচ্ছা ঠিক আছে, টপিকটা বের করতে গিয়ে ব্লগ আর ইয়ে লিখবো। আচ্ছা ব্লগ লিখতে গেলে তখন দেখলাম কি আচ্ছা মানে ব্লগের জিনিসগুলা, ব্লগ আমি কেন লিখবো, কোন কিসের জন্য লিখবো, পরে অ্যাফিলিয়েট মার্কেটিং করার চিন্তা ভাবনা করলাম। আচ্ছা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটু পড়াশোনা করলাম, পড়াশোনা করে টোরে তারপর দেখা গেল যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যখন কাজ করতে বসলাম, আচ্ছা মানুষ আমার ওয়েবসাইটে কেন আসবে, তার তখন আমার মনে হলো যে আমার এসইও শেখা দরকার। শিখা শুরু করলাম, এসইও শিখলাম। এসইও শিখে টিখে যখন আমি কাজটা করতে গেলাম, মানে ওয়েবসাইটটা বানাইতে গেলাম, তখন মনে হলো ধুত তুরি, এত কষ্ট করে এত কিছু শিখার পরে এখন যদি কাস্টম মেড ওয়েবসাইট বানানো মানে কাস্টম মেড ওয়েবসাইট বানাইতে হয়, ঠিক আছে, এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানাইতে হয়, তো মানে 2015-16 দিকের কথা তখন বলতেছি, যে তাহলে তো মেজাজটাই খারাপ হয়েছে। তো তখন আর এই এত প্যারা নেওয়ার ইচ্ছা হইলো না, এবং আমার পোর্টফোলিও কিন্তু আজও মানে আছে অসম্পূর্ণই সযত্ন। রয়ে গেছে। হ্যাঁ, অসম্পূর্ণ হিসেবেই অসম্পূর্ণ সযত্নে হয়ে আছে। রক্ষিত হ্যাঁ, আছে, ঠিক জি। আছে? সো আমি ওই পোর্টফোলিও আর কখনোই বানাইতে পারি নাই। পরবর্তীতে আমি ওই এলিমেন্টার দিয়েই মানে ইয়ে বানাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলা বানাইলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই টানাই মোটামুটি ওগুলো দিয়েই অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করলাম 2015-তে। তখন আবার আমার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে, তখন তো প্রথম আসলো গুগল ট্যাগ ম্যানেজার, আমারও একটু ভালো লাগলো, কারণ হচ্ছে কোডিং এর সাথে এটা সম্পর্ক আছে এরকম একটা ইয়েতে আমারও তখন মনের মধ্যে একটু আনন্দ লাগলো, আরে এটা তো খুব মজার জিনিস, ঠিক আছে একটু দেখি তো। তো হুম, আমি প্রথম কিন্তু এই মানে এইটার সাথে আমার কানেকশনটা প্রথম হয় হচ্ছে 2015 সালে। তো 2015 সালে স্টার্ট করলাম, দেন মানে 18-র দিকে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এ এই যে আহ, মানে অ্যামাজন যখন একটা বড় ডিক্লেয়ার দিল, আগে কিন্তু অ্যামাজনের কমিশনটা অনেক বেশি ছিল বেশি ছিল। হ্যাঁ। অ্যাফিলিয়েটদের জন্য। হুম, হুম, হ্যাঁ, 2018-তে ওরা ডিক্লেয়ার করে কিন্তু এটাকে কমাই দিচ্ছে। তো হুম, যখন ওটা এই যে কমাই দিল, হুম, তখন গিয়ে আমি আবার এটার প্রতি ইন্টারেস্ট হারাই ফেললাম, হুম। ঠিক আছে? তো ইন্টারেস্ট হারাই ফেলে তখন চিন্তা করলাম যে আহ, আচ্ছা মানে কি করা যায় এখন। মজার ব্যাপার হচ্ছে কি, যখন ভাই মানে মাস শেষে 25 তারিখে যখন আপনার অ্যাকাউন্টে 1.5-2 লাখ টাকা ঢুকবে, তখন না আপনার কাছে আপনার কাছে অনেক কিছু শিখতে ইচ্ছা করবে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, তো হ্যাঁ, মানে আপনি জানেন যে আপনার অ্যাকাউন্ট টাকা ঢুকতেছে, সো আপনি অত ফোকাস থাকলেও কিনা এটা শখ, হুম, মানে হুম, সিম্পলি এটা একটা শখ, যে হুম, আমি শখ, আমার আমার এটাতে ইন্টারেস্ট আছে, আমি এটা শিখতেছি, দ্যাটস ইট। হ্যাঁ, এর এর বাইরে কিন্তু কোনো ইয়ে নেই, বা হুম। এটা থেকে আমার পয়সা কামাইতে হবে এরকমও কিন্তু না, ঠিক আছে? তো 2018 দিকে তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি ইয়ে শিখি, মানে এই আমি আবার ওয়েবসাইট নিয়ে তো আর কাজ টাজ করা হইলো না। হঠাৎ মানে একসময় মনে পড়লো যে আমার ওয়েবসাইটের যে পোর্টফোলিও যেটা বানাতে জন্য শুরু এটা করছিলাম ছিল। ওটা অসম্পূর্ণ রয়ে গেছে। তখন আমার হঠাৎ মনে পড়লো যে আচ্ছা তাহলে আবার একটু কাজ করি। তো কাজ করতে গিয়ে না, তখন আমার প্রথম মাথায় আসলো যে আচ্ছা এই যে জিটিএম নিয়ে তো কাজ করছিলাম,
জিটিএমটা একটু দেখি, এটা জিনিসটা কি। আমি কিন্তু তো কাজ করছিলাম বলতে কি জিটিএম এর নামটা জানি এইটুকু, হ্যাঁ, আর কিছু কিন্তু মানে না একটা সাধারণ ওরকম ধারণা ছিল আপনার। সার্টেন একটা ধারণা এইটুকু। হ্যাঁ, তারপরে জিটিএম নিয়ে মোটামুটি একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পরে আবার যখন দেখলাম যে এটা জাভাস্ক্রিপ্ট, মানে হুম, যখনই বুঝলাম জাভাস্ক্রিপ্ট, এই ভয়, এই তো আবার হয়ে ভয় গেল। পেয়েছি, আবার ভয় পেয়ে গেছি। হ্যাঁ, ভয় পেয়ে কি করব, ভয় পেয়ে তখন আবার আমি মানে অ্যাফিলিয়েট আর করব না, ঠিক হুম, আছে। আবার তো ইন দ্য মিন টাইম মানে আমি এগুলো কিন্তু চাকরি করা অবস্থাতে, হুম, ইন দ্য মিন টাইম আমি চিন্তা করলাম কি না, ব্যাংক থেকে তো চাকরি ছাড়তেই হবে। হুম। এগুলো কিন্তু সব আমি করতেছি, ব্যাংক থেকে মানে চাকরি ছেড়ে হ্যাঁ, দিব চাকরির পাশাপাশি এগুলো চলছে। চলতেছে। হ্যাঁ, ব্যাংক থেকে আমাকে চাকরি ছাড়তেই হবে, এখন কি করা যায়। হুম, তখন চিন্তা করলাম কি ব্যবসা করব। আচ্ছা, কিসের ব্যবসা করব? গরুর ব্যবসা করব। আমি তখন প্রথম চিন্তা করলাম যে আমি না, গরু না, সরি, মুরগি পালবো, ঠিক আচ্ছা। আছে। হুম, প্রথম চিন্তা করলাম মুরগি পালবো। এখন মুরগি হুম, পালতে যে যখন আমি মানে ব্যাংকার তো ভাই হুম, বুঝেন না, সবকিছু কমার্শিয়াল প্রজেক্ট চিন্তা করি। হুম, হুম, আমাদের ব্যাংকারদের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, আমরা কিন্তু ব্যবসায়ী কম, কাগজপত্রের ব্যবসায়ী বেশি। বেশি। নো হুম, অফেন্স টু দ্য ব্যাংকার্স, বাট দিস ইজ ট্রুথ। হুম, হ্যাঁ, তো আপনি যখন ব্যাংকে চাকরি করেন তখন আপনি কাগজপত্রের ব্যবসায়ী, আপনি কাগজপত্র দেখা ব্যবসা কিন্তু খুব ভালো বুঝে গেছেন, হুম, হুম, ঠিক আছে। হুম। রিয়েল লাইফে যে কি হয় এটা আমি একটু পরে বলতেছি, ঠিক আছে। তো এবং দিজ আর মাই, মানে আমি হয়তো মজা করে বলছি, বাট দিজ আর মাই এক্সপিরিয়েন্স যে ওকে। ইয়েদের জন্য। হ্যাঁ, তো এখন আমি তখন চিন্তা করলাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে মুরগির ব্যবসা করি। হুম, এখন প্রথমে চিন্তা করলাম আমি কমার্শিয়াল ফার্মিং এর দিকে যাব, কমার্শিয়াল পোল্ট্রি ফার্মিং এর দিকে যাব। তো 25,000 শেড দিয়ে প্রথমে শুরু, ঠিক আছে। তো হুম। প্রজেক্ট কস্ট এস্টিমেট করলাম অ্যারাউন্ড 3.5 কোটি টাকা, ওরে বাপ! ঠিক আছে। হুম, হুম, প্রজেক্ট কস্ট এস্টিমেট করে আমার মাথা টাথা ঘুরে গেছে। হুম, হায় হায়, মানে এবং এটার জন্য কিন্তু আমি প্রচুর ঘোরাঘুরি করছি। হুম, মুরগি কিভাবে পালে, কমার্শিয়ালাইজ মুরগি কিভাবে করা হয়, মুরগির অটোমেটেড শেড কিভাবে তৈরি করা করা হয়, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি চায়না থেকে কিভাবে করে এটা আনা যায় সেটা পর্যন্ত আমি খবর নিয়ে ফেলছি। বুঝতে মোটামুটি এক্সপোর্ট মানে ওদের এক্সপোর্টারদের সাথে আমার মোটামুটি মানে যারা সেলার আছে ওদের সাথে আমি আলিবাবা থেকে নক টক করে, যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছি, সব আলিবাবা টালিবাবা এগুলো নিয়ে আমার হুম, আইডিয়া আছে। সো ওদের সাথে নক করে কথাবার্তা বলে টলে মানে মোটামুটি ইয়ে করেছি। ইনফ্যাক্ট ও একটা মানে তখন বাংলাদেশে একটা প্রোগ্রাম হচ্ছিল, একটা প্রোগ্রামে ইনফ্যাক্ট একজন এরকম একজন সেলার, মানে সাপ্লাইয়ার আর কি, উনি বাংলাদেশে এসে আমার সাথে দেখা পর্যন্ত করছে যে আমি তোমাকে সাপ্লাই দিতে চাই। হুম, এবং তার সাথে বসে আমি সারাদিন ওখানে বসে মানে মানে এটা মোস্ট প্রবাবলি ঢাকার কোনো একটা একটা কিসের যেন একটা মেলা ছিল, এক্সপো কি একটা এক্সপো মেলা ছিল। আমি সারাদিন ওনার সাথে ওনার স্টলে বসেছিলাম, হুম, শুধু এটুকু বোঝার জন্য যে একটা মুরগির কি কি জিনিস লাগে, কি হুম। ইয়ে থাকে, মানে শেড রিলেটেড কি কি ইয়ে থাকে। ইনফ্যাক্ট তখন প্রথম আমি স্কেচআপের কাজ শিখি। আচ্ছা। খুব মজার মনে হলো হুম, ভাবে ইয়ে টিয়ে করবো। আচ্ছা হুম, ফাইন, ভালো কথা। কিন্তু যখনই আমি বুঝলাম যে আমি এটা করতে গেলে আমাকে 3-3.5 কোটি টাকা লাগবে, তাহলে তো শেষ, হুম, এই প্রজেক্ট আমার দ্বারা হবে না, হুম, ঠিক আছে। ইন দা মিন টাইম আমার এক ফ্রেন্ড ছিল, ও বললো কি দোস্ত চল এক কাজ করি, গরুর ব্যবসা করি, হুম, ঠিক আছে। তো হুম। আমিও চিন্তা করলাম আচ্ছা গরুর ব্যবসা, ওকে। গরুতে বেশি পয়সা পাতি লাগবে না, গরু কিনবো, হুম, খাওয়াবো দাওয়াবো, শেষ, শেষ। এরকম। হ্যাঁ, হুম, তা আমি এরপরে চিন্তা করলাম আমি গরু নিয়ে মারামারি করব, হুম, মানে গরুর দুধ দেওয়ার প্রজেক্ট করব, মিট প্রজেক্ট করব। এরকম ভাবে আমি গরুর প্রজেক্টের হাত দিলাম যে আচ্ছা এবার গরুর প্রজেক্ট নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক হুম, আছে। তা আচ্ছা ভালো কথা, এই গরুর প্রজেক্ট নিয়ে আমি, মজার ব্যাপার হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ উইসকনসিন থেকে আহ মানে হার্ড ম্যানেজমেন্টের উপরে ডিপ্লোমা করে আসছি, বাহ, বাহ। হুম, ঠিক আছে। So মানে শুধু, এবং বাংলাদেশের এমন কোনো ট্রেনিং নাই হুম, যেটা আমি করি নাই, ওকে। মানে গরু পালার ব্যাপারে হুম, স্পেসিফিক্যালি। এখন যদি বলি অনেক আহ, ইয়েকে পাওয়া যাবে, মানে অনেকেই আছেন যারা মানে এই মানে এই ক্যাটেল ফার্মিং, বোভাইন ইন্ডাস্ট্রির সাথে জড়িত, ঠিক আছে। তারা আমাকে কিন্তু বাই নেমে চিনি, ঠিক হুম। আছে, জাস্ট বিকজ অফ এই আমার আপনার এই অ্যাক্টিভিটির পেশার কারণে আমি জন্য। প্রচুর হুম, পরিমাণ এগুলো নিয়ে পড়াশোনা করছি প্লাস ইয়ে করছি। হুম,
দেন এগেইন আবার এখন আহ, টাকা পাবো কই এখন? মজার ব্যাপার হইলো যে সবই তো বুঝলাম, এত কিছু করলাম, টাকা পাবো কই? কারণ ব্যাংকারদের তো সবচেয়ে মজার জিনিস যেটা থাকে সেটা হচ্ছে কি, ব্যাংকারদের কাছে অলওয়েজ যেটা ইয়ে করলাম, রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে কি যে আমার আহ, একটু আহ, একটু ইন্টারাপ্ট করি আমি একটু। ওই হ্যাঁ। লাস্ট কথাটা মনে হয় একটু কেটে গেছে আপনার, মানে ওখানে একটু আপনি ইয়ে হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছিলেন। ওই ও কথাটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, মানে বেসিক্যালি যেটা বলছিলাম যে আমি আহ, মানে এই কি বলছিলাম নিজেও ওই যে খেয়ে হারিয়ে মানে ফেলছি। ওই যে পোল্ট্রি এই ইয়ে গরুর ফার্মের জন্য যে বলছিলেন যে বিভিন্ন জনের সঙ্গে কোর্স করে। আচ্ছা হ্যাঁ, এত হ্যাঁ। পরে আমি যেটা করলাম যে আমি মানে অনেকজনের সাথেই আমি আসলে এই এইগুলো নিয়ে করছি। কাজ করার পরে যেটা দেখা গেছে যে আহ, মানে এই টোটাল বিষয়টার জন্য আমার তো টাকা লাগবে। মানে অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেকের সাথেই মানে দেখি ইনফ্যাক্ট ডেইরি অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট কি ইমরান ভাই, ওনার সাথেও আমার ইয়ে ছিল, বেশ ভালো রিলেশন ছিল। তারপর আমাদের চিটং এ আছে হচ্ছে মালিক উমর ভাইয়ের সাথেও বেশ ভালো খাতির ছিল ইনফ্যাক্ট এই সমস্ত বিষয় নিয়ে। তো কিন্তু টাকা তো লাগবে, এন্ড অফ দ্য ডে টাকা তো লাগবে। তো আমরা তো ব্যাংকার ভাই, ব্যাংকার তো টাকা থাকে না। ওই এদিক থেকে টাকা নিয়ে আসি, ওদিকে টাকা শেষ হয়েছে, এদিকে থেকে টাকা কামাই করি, ওদিকে টাকা কোথায় জানি টাকা গায়েব হয়ে যায়, এরকম ব্যাপারটা আর কি। হ্যাঁ। তো তখন আমি চিন্তা করলাম কি আচ্ছা ঠিক আছে, তখন বাংলাদেশ ব্যাংকের একটা প্রজেক্ট ছিল ইএসএফ নামের, হ্যাঁ, এন্টারপ্রেনার সাপোর্ট ফান্ড। তো ওরা স্টার্ট আপের ইনভেস্ট করে। তো ভালো কথা, আমি ওইটাতে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করে টোরে ওখান থেকে মোটামুটি 8.5 কোটি টাকার মতো একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করাইলাম। অ্যাপ্রুভ করানো টরানোর পরে আহ, যখন আমি এটা ইমপ্লিমেন্টেশনে যাব, তখন আমি চিন্তা করলাম না এবার ইমপ্লিমেন্টেশনে যাইতে হবে। তো ইন দ্য মিন টাইম, যে বললাম যে এবার চাকরি ছেড়ে দিব মোস্ট প্রবাবলি 2021-22-এর দিকে আমি, 21, রাইট, না 20 বা 21 সালের দিকে আমি চাকরি ছেড়ে দিই, জব থেকে রিজাইন করি। রিজাইন করার পর আমি প্রায় 1 বছর আরো সার্ভ করছিলাম সীমান্ত ব্যাংকে অ্যাজ হেড অফ অডিট। তারপর আহ, মানে ওখান থেকে যখন আমি বের হই, আইরনিটা এরকম যে আমি ওই প্রজেক্টটাও স্টার্ট করতে পারিনি। কেন স্টার্ট করতে পারিনি? ডিউ টু হচ্ছে কি যে লোকাল পলিটিক্স এর জন্য। ওখানকার যে লোকাল মাতব্বর ছিল সে আমাকে মানে এটা একটা ল্যান্ড ইয়ে করতে হয়, প্রায় 17 একর জায়গার উপরে ওই ল্যান্ড মানে প্রজেক্টটা ছিল। ওই প্রজেক্টটা যখন আমি অ্যাকোয়ার করতে গেলাম বা ইয়ে করতে গেলাম, তখন বাধা হয়ে দাঁড়াইলো হচ্ছে ওখানকার লোকাল পলিটিক্স। লোকাল যে মেম্বার ছিল মানে ইয়ে ছিল, সে চেয়ারম্যান, সরি চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যান ভদ্রলোক এসে আমাকে বললেন যে আমাকে এখানের মধ্যে 15% শেয়ার দিতে হবে, না হলে তোমাকে এখানে কাজ করতে দিবে না। আমি বললাম ভাই এটা বাংলাদেশ ব্যাংকের প্রজেক্ট, আমি কেমনে তোমার শেয়ার দিব? আরে না, তুমি না হলে এখানে কাজ করতে পারবে না। তো আলটিমেটলি আবারও কি হইলো, ওই আমি ব্যাক টু দি আবার জিরোতে। বাই দিস টাইম আই হ্যাভ রিজাইন্ড এবং আমার পকেটে তখন পয়সা নেই। ঠিক আছে, সোজা কথা হচ্ছে আমার পকেটে তখন পয়সা নেই। তো এবং আমি যখন বের হই সীমান্ত ব্যাংক থেকে, আমি আমার মনে আছে এখনো, আমার সমস্ত এন্ড সার্ভিস বেনিফিট এবং লোন টোন কাটার পরে অনলি 24,000 টাকা নিয়ে আমি বেরোইছি। অনলি 24,000 টাকা আমার কাছে ইয়ে ছিল। তো ভালো কথা, ব্যাংকার তো লোন ছাড়া তো কিছু বুঝি না, এক্সপার্টই হচ্ছে লোনের। ঠিক আছে, আবার কি করলাম, মানুষজনের থেকে লোন ধার কর্জ করা শুরু করলাম, ধার কর্জ করে টোরে মোটামুটি আহ এবার একটা কাপড়ের ব্যবসা শুরু করবো। ঠিক আছে, ওইটা পারি নাই, কাপড়ের ব্যবসা শুরু করি। আচ্ছা ঠিক আছে, কাপড়ের এই প্রথম আমি তখন রিয়েল একটা বিজনেসে ইনভেস্ট করলাম এবং নিজেও আমি রিয়েল বিজনেসের মধ্যে নামলাম। ঠিক আছে, লিটারালি নাম। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে বিজনেস আমি করব, তো আমার তো মার্কেটিং করতে হবে। তো চিন্তা করলাম আচ্ছা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যে মার্কেটিং, ইনফ্যাক্ট তখন কিন্তু এই যে কোভিড এর টাইমটা যাচ্ছে বা ইয়ে গেল, তখন কিন্তু আমি হাইপটা দেখলাম। আচ্ছা ঠিক আছে, তো আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা এই কোভিড এর টাইমেই কিন্তু আমার কাপড়ের ব্যবসাটা স্টার্ট হয়।
তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো মানে এই এই হাইপটার আমি একটা অ্যাডভান্টেজ নিতে পারি। তখন আমি ব্যাংকে জব করা অবস্থাতেই কিন্তু আমার কাপড়ের ব্যবসাটা স্টার্ট করলাম। তো বিজনেসটা স্টার্ট হইলো, ভালো কথা। বিজনেসটা স্টার্ট হওয়ার পর আপনার আহ, বেশি দিন মানে স্টার্ট হওয়ার পর প্রথমে মোটামুটি ভালোই চললো, অনলাইনে যতদিন চলছে ততদিন ভালোই চলছে। তারপরে যখন ফিজিক্যাল স্টোর দিতে গেলাম, তো ব্যাংকার, হুম। কাগজে পত্রে ব্যবসা বুঝি, হুম। ব্যাংক মানে আমার আহ, স- মানে একটা মানে অনলাইন ব্যবসা থেকে 3টা শোরুম পর্যন্ত হইলো। ঠিক আছে, খুব ভালো ব্যবসা চলতেছে, সবকিছু চলতেছে, বাইরে থেকে দেখলে তো সব ঠিক আছে, বাট স্টাফদের বেতন দিতে আমার খবর হয়ে যায়। হুম। তো চিন্তা করলাম যে আচ্ছা কেন, কারণ হচ্ছে কাপড়ের ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা যেটা যেটা কেউ বলে না, সেটা হচ্ছে কি, আপনার 100 টাকার যদি আপনি প্রোডাক্ট কিনেন, তার মধ্যে 60 টাকার প্রোডাক্ট বিক্রি হবে, বাকি 40 টাকার প্রোডাক্ট কখনো আপনার বিক্রি হবে না। হুম। এবং এই 60 টাকার প্রোডাক্ট বিক্রি করে আপনি 120 টাকা তুলে নিয়ে আসবেন, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। ঠিক হুম। আছে, এবং কাপড় এমন একটা জিনিস, এটা হচ্ছে চয়েসের উপর মানুষের মানে ট্রেন্ডের উপরে ডিপেন্ড করে, ফ্যাশনের উপর ডিপেন্ড করে। এখন ফ্যাশন এমন একটা জিনিস, এটা কখনো চেঞ্জ হয় না, বাট ট্রেন্ডটা কিন্তু এরকম জিনিস, এটা চেঞ্জ হয়, মুহূর্তে চেঞ্জ হয়েছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে আমারও অনেক ভুল ডিসিশন ছিল। হুম। এমন এমন কিছু মানে আহ মানুষকে আমি বিশ্বাস করছিলাম, এমন কিছু প্রোডাক্ট আমি তখন তুলছিলাম যে প্রোডাক্ট পরবর্তীতে আমি বিক্রি করতে পারি নাই। ঠিক আছে, কিছু ভুল ডিসিশন ছিল, যেমন আমি নিজে কিছু প্রোডাক্ট বানাইছিলাম কিছু মানে ইয়াং জেনারেশনকে টার্গেট করে। ঠিক আছে, যারা কোয়ালিটি মানে কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করে। তো পরবর্তীতে সেই কোয়ালিটি প্রোডাক্ট আর বিক্রি করতে পারিনি কোয়ালিটি দামে। ঠিক আছে, হুম। লসে সেল করা লাগছে অনেক, মানে আহ, মানে কি বলবো এটাকে, আহ, মানে ফেলিয়ার স্টোরিজ বলতে যা বুঝায়। হ্যাঁ, তো আজকে আমার মেজরিটি কথাবার্তা থাকবে কিন্তু ফেলিয়ার নিয়ে, কারণ মানুষ সবাই না, না সাকসেস ফেলিয়ার স্টোরি শুনতে পছন্দ করে, বাট পছন্দ করে, কিন্তু আমি আসল আমার আসল যদি অ্যাকচুয়াল ঘটনা কাউকে, কিন্তু আসলে হ্যাঁ, কাউকে যদি ফেইলিয়ার দেয়। অ্যাকচুয়াল কিছু শিখতে হয় তাহলে ফেলিয়ার স্টোরি থেকেই শেখা যায়। সাকসেস রাইট, স্টোরিতে শেখার মতো কিছু থাকে না, কিন্তু ফেলিয়ার স্টোরিতে রাইট। সবসময় সব সো সব আমি শেখার জিনিস থাকে। সো পরবর্তীতে আমি যেটা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো কাপড়ের ব্যবসাকে দিয়ে তো আমার মানে সংসার তো দূরের কথা, স্টাফদেরই বেতন দিতে পারতেছি না ঠিক মতো, তাহলে কি করব, কারণ 3টা শোরুম, বেতন, মানে ইউটিলিটি, দোকানের খরচ, এটা তো মাস্ট আমাকে দিতেই হবে। তো এখন কি করব, তখন আমি চিন্তা করলাম যে দোকান, স্টাফরা দোকানে থাকুক, ওরা দোকান চালাবে, আমি শুধু মনিটর করব, প্রসেস দাঁড় করায় দিলাম যে এই প্রসেসে কাজ হবে, এইভাবে মনিটরিংটা হবে। সো তখন আমি দূর থেকে মনিটর করা শুরু করলাম দোকানকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং দোকানে যেই ইয়েগুলো হয়, মানে আমাদের ডিজিটাল যেই প্ল্যাটফর্মে যেই মার্কেটিং গুলো হয়, সেগুলোর জন্য প্রথম আমার তখন কাজ নিয়ে কাজ করা, মানে ফেসবুক অ্যাড, তারপর গুগল অ্যাড, এগুলো নিয়ে কাজ করা শুরু করি। তো ফেসবুক অ্যাড, গুগল অ্যাড নিয়ে কাজ করতে শুরু করে দেখলাম কি আবার ওই জিটিএম এর মধ্যে আমি ফেরত যাচ্ছি। ঠিক আছে, কেন, কারণ ট্র্যাকিং বসাইতে হবে। তো তো ট্র্যাকিং বসাইতে গেলাম, ট্র্যাকিং বসাইতে গিয়ে দেখলাম যে আবার জিটিএম এ ফেরত গেছি। আচ্ছা ঠিক আছে, এবার জিটিএম নিয়ে আবার মানে মারামারি কাটাকাটি শুরু করলাম। এই জিটিএম নিয়ে আবার করতে করতে দেখা গেল যে আহ তখন প্রথম প্রথম মানে প্রথম মানে আপওয়ার্কে তখন আমি এইটা রিলেটেড মানে কনভার্সন ট্র্যাকিং নিয়ে অনেক কিছু মানে আমার টোটাল প্রোফাইলটাকে আবার নতুন করে ঢেলে সাজাইলাম কনভার্সন ট্র্যাকিং হুম। ইয়ে করে। হুম। দেন একটা অর্ডার পাইলাম, মানে তখন একটা ক্লায়েন্টের নক পাইলাম, প্রথম নক পাইছি হচ্ছে ফাইবারে। ঠিক আছে, আচ্ছা। প্রথম আমার অর্ডার কমপ্লিট করছি আমি ফাইবারে। হুম। তাও কিন্তু $275 অর্ডার ছিল, মানে আমার ফার্স্ট অর্ডারই ছিল $275। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ। কখনো কম পয়সার কাজ করিনি, মানে হুম। সবসময় বেশি পয়সা দিয়ে কাজ করছি। হুম। যাই হোক, তো আমি ইভেনচুয়ালি আস্তে আস্তে ইয়ে করলাম, আহ অর্ডার আসলো, অর্ডার কমপ্লিট করলাম। ও ইনফ্যাক্ট একটা জিনিস আমি যখন ব্যাংকে চাকরি করি তখনও কিন্তু আমি মোটামুটি এই জিনিসগুলো নিয়ে কাজ করতাম।
হুম। ঠিক আছে। তো এই কাজ মানে তখনই মোটামুটি আমার যেটা হলো যে যখন আমি ব্যাংক থেকে চাকরি ছাড়ি ওই সময় কিন্তু আমার মোটামুটি আহ, ভালো একটা অ্যামাউন্টের কি বলে আমি কাজ করতাম তখন। এনিওয়ে, কথা তো তখন ওখান থেকে যখন ব্যাংক থেকে ছেড়ে টেরে যখন এই বিজনেসে যখন এরকম ধরা খাইলাম, বিজনেসে ধরা খাওয়ার পর মানে তখনও কিন্তু আমার প্রচুর লসে বিজনেস চলতেছে, বাট আমি যেটা করছি যে কষ্ট হইলেও আমি সামহাও চেষ্টা করছি আমার বিজনেসটাকে আমি বাঁচানোর জন্য। সবারই তো নিজের ইয়ে থাকে। তো পরবর্তীতে কি হইলো যে বিজনেসকে সাপোর্ট করার জন্য, বিজনেসের কস্ট বিয়ার করার জন্য ইনফ্যাক্ট আমি ফুল ফ্লেজড ফ্রিল্যান্সিং এর সাইডে আসলাম। আপওয়ার্কের প্রোফাইলটাকে আবার নতুন করে সব ঠিকঠাক হুম। করলাম। দেন গিয়ে আপওয়ার্ক থেকে আমি অর্ডার পাওয়া শুরু করলাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমি খুব সিরিয়াসলি কনভার্সন ট্র্যাকিং নিয়ে যদি বলি, মানে খুব সিরিয়াসলি যদি বলি আমি 2 থেকে 3 3-4 বছর ধরে খুব সিরিয়াসলি কাজ করা শুরু করছি। দেন প্রথমে কিছু অল্প স্বল্প কাজ করার পর আহ, একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে কি যে আমার মানে কোন স্কিলটার জন্য আমি সবচেয়ে বেশি কাজ পাইছি যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি কখনোই বলবো না আমার কনভার্সন ট্র্যাকিং এর স্কিলের জন্য আমি কাজ পাইছি। আমি বলবো আমার কমিউনিকেশন স্কিলের জন্য। বিকজ অফ যে আমি ক্লায়েন্টের পালসটা বুঝতে পারতাম। আমি কিন্তু কখনো কোনোদিন আপওয়ার্ক বলেন, আমি সবসময় একটা জিনিস চাইতাম ক্লায়েন্ট আমার সাথে ফেস টু ফেস। বিকজ ক্লায়েন্ট যদি আমার সামনে ফেস টু ফেস হয় ওই ক্লায়েন্ট শেষ। ও আমাকে কাজ মানে ওর যদি দরকার থাকে ও কাজ দিতে বাধ্য আমাকে। হুম। ঠিক আছে, ওকে মানে ব্যাংকে এই একটা জিনিসই তো শিখছে মানুষকে কনভিন্স কিভাবে করতে হয়। হুম। ঠিক আছে। হুম। সো ওইটা করে মোটামুটি দেখা গেল যে আমি বেশ ভালো ভালো অ্যামাউন্টের কিন্তু বেশ কিছু কাজ আমি পেয়ে গেছি এবং কাজ করছি। হুম। বাট মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু এক্সপার্টিস লেভেল যেটা, সেই এক্সপার্টিস লেভেলটা কিন্তু ওই জায়গায় ছিল না যেই জায়গায় থাকা উচিত বলে আমি মনে করি। ওই জায়গায় ছিল না। তো পরবর্তীতে আমি কি করলাম, আমার একটা ক্লায়েন্ট ছিল এরিক, ও কানাডার একটা ক্লায়েন্ট। ও আমাকে তখন প্রথম সিমো আহাবার একটা কোর্স অফার করলো, বললো যে ঠিক আছে তুমি একটা কাজ করো, আমি তোমার তোমাকে আমি সিমো আহাবার কোর্সটা দিচ্ছি, তুমি আহ, আমার কিছু কাজ করে দিতে। ও হচ্ছে বিভিন্ন কোর্স বানায়। হ্যাঁ। তো আমি কি করলাম, আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে ফ্রিতে করে দিব, বাট এই কোর্সগুলোর অ্যাক্সেস আমার কাছে থাকবে। ও আমাকে সিমো আহাবার কোর্স কিনে দিল, ও আমাকে অ্যানালিটিক্স ম্যানিয়ার জুলিয়ানের কোর্স কিনে দিল, জুলিয়াসের কোর্স কিনে দিল। তারপর হচ্ছে ও আমাকে আহ, উম, আহ, কি ক্রিস্টিয়ানা সাইডেনের কোর্স কিনে দিল। ঠিক আছে। এরকম অনেকগুলা মানে সে আমাকে এই অ্যানালিটিক্স ফিল্ডের যত রকমের কোর্স আছে সমস্ত কোর্স এখন ওর কাছে বাই ডিফল্টই কিনা থাকে, তার কারণ হচ্ছে সে কোর্স নিয়েই কাজ করে। ঠিক আছে। তো ওটা আমার জন্য অ্যাডভান্টেজ হয়ে গেল। আমি ওই কোর্সগুলো ওকে আমি ফ্রিতে কাজ করে দিই, ওই কোর্সগুলো আমি করলাম। করার পরে আমি বুঝতে পারলাম আমি তো বোকার স্বর্গে বসবাস করছি। হুম। হুম। কারণ আমি নিজেকে এক্সপার্ট মনে করতেছি, নিজেকে পরে মনে হলো যে আমি তো এক্সপার্ট বলতেই নিজেকে লজ্জা পাই। হুম। তো পরে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে এটা নিয়ে যদি কাউকে করতে হয় তাহলে তাকে আরো অনেক কিছু জানতে হবে। ইন দা মিন টাইম যেটা হইলো যে আমি প্রথম প্রথম আমার হইলো হচ্ছে ডেবুটিফাই। হ্যাঁ। আমি গত বছরের শেষের দিকে ডেবুটিফাইয়ে একটা পাইলাম, অর্ডার মানে ডেবুটিফাই জবের অফার পাইলাম অ্যাজ কনভার্সন টিম এক্সপার্ট, মানে কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে ওদের অফার পেলাম। দেন জয়েন করলাম যে আমার কি বলে তখন আরেকটা আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে ওদের মেনলি আমি এসইও প্লাস হচ্ছে ট্র্যাকিং এবং ওয়েবসাইটের যে কাস্টমাইজেশন, এই 3টা জিনিসই আমি দেখতাম। এটা হচ্ছে কি ওহাইও স্টেটের একটা ব্র্যান্ড শপ ছিল, ওর নাম হচ্ছিল হাউস অফ হিম। তো ওদের ইয়েগুলা নিয়েও আমি কাজ করতাম, মানে এই 3টা জিনিস ওদের তখন আমি দেখতাম। তো এই 2টা কাজ থেকে মোটামুটি আমি সারাদিন মানে এগুলো নিয়ে আমি তখন ব্যস্ত থাকতাম। হুম। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে ডেবুটিফাই সাথে সাথে এখন যেহেতু ডেবুটিফাই একটা নাম করা ব্র্যান্ড শপিফাই থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অনেকেই দেখা গেছে কি যে বিভিন্ন এজেন্সিতে আমি তখন পাওয়া শুরু করলাম, মানে নক পাওয়া শুরু করলাম। তো আমি প্রথমে কুইক ইভলভ একটা অস্ট্রেলিয়ান এজেন্সি আছে ওখানে কাজ করলাম।
কুইক ইভলভের পরে টাক মিডিয়াতে কাজ করলাম, টাক মিডিয়ার পর আম, আরো বেশ কয়েকটা এজেন্সিতে এরকম কাজ করছি। এছাড়া ক্লায়েন্টের কাজ তো আছি, বিভিন্ন ছোট মানে আপওয়ার্কে তো ক্লায়েন্টের কাজ আছি। তো এই করতে করতে না আসলে কিভাবে কিভাবে করে জানি আমি এই সেক্টরে চলে আসছি। আমি নিজেও আসলে এটা কিন্তু ইন্টেনশনাল ছিল না যে আমি এই সেক্টরটা নিয়েই কাজ করব বা ইয়ে ছিল। তবে আমার একটা জিনিস ছিল যে আমি এটা পারি না, বাট এটা আমার পারতে হবে। মানে আমার একটা জিদ আছে আর কি, যে আমি এটা পারবো না এই কথাটা যদি কেউ আমাকে একবার বলে যে তুমি তো এটা পারবা না, ঠিক আছে, তখন না ওটা আমাকে মানে তখন আমার জিত চেপে যায়, যেটা এটা আমাকে পারতেই হবে। হুম। ঠিক আছে, মানে ই প্রত্যয় অ্যাড হয়ে যায় আর কি। তো তখন আমার ওইটাই আমার হইতে হবে, ওইটা ওইভাবেই হইতে হবে যেভাবে আমি চাইছি। ওইটা এইটা থেকেই মেনলি আসলে দেখা গেছে কি যে এই কনভার্সন ট্র্যাকিং এর মধ্যেই কিভাবে জানি আমি স্টিক করে ফেললাম। ঠিক আছে, তো স্টিক করে এখনো, হ্যাঁ, অন্যান্য জিনিসগুলো নিয়ে ইচ্ছে কি নাই, এখনো আমার ড্রিম প্রজেক্ট হচ্ছে গিয়ে যে আমি যে গরুর ফার্মটা করতে চাইছি, এসে যে ইন্টিগ্রেটেড ফার্মিং এর যে প্ল্যানটা ছিল, ওটা এখনো আমার ড্রিম। আমি এখনো চাই যে ওটা আমি কোনো না কোনো দিন হয়তো আমার শেষ বয়সে গিয়ে হইলেও হয়তো করবো ইনশাল্লাহ। কিন্তু আচ্ছা, হুম। মানে বাট কনভার্সন ট্র্যাকিং এর যে পার্টটা, সেই কনভার্সন ট্র্যাকিং এর পার্টটা আসলে কি আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমরা ব্যাংকার যারা ব্যাংকিং নিয়ে কাজ করছে, আপনি 14 বছর ব্যাংকে কাজ করার পরে মানে আপনি জিরো নিয়ে তো বের হয়ে তো কিছু করতে পারবেন না। সো হুম। আমাদের ব্যাংকারদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি ওরা অ্যানালাইসিসটা খুব ভালো বুঝে, বিকজ উই ডিল উইথ নাম্বারস, রাইট? হুম। সো আমরা যখন নাম্বারস নিয়ে কাজ করি, নাম্বার নিয়ে খেলতে কিন্তু আমরা পছন্দ করি। আমরা বুঝি নাম্বার গুলা কোন নাম্বারটা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই কোয়েশ্চেন গুলো আমাদের কিন্তু ইয়ে আসে আমাদের। মানে যারা আমার আগের ভিডিও গুলা দেখছেন গ্রোথ একাডেমিতে, আমি কিন্তু বলছিলাম যে আপনি আপনি যদি অ্যাজ এ কিউরিয়াস মাইন্ড যদি আপনার মধ্যে না থাকে, ঠিক আছে, ইউ শুড নট কাম টু কনভার্সন ট্র্যাকিং বা এই ডেটা অ্যানালাইসিস এর মধ্যে আপনার আসা উচিত না। ঠিক আছে, তো ইনফ্যাক্ট মানে আমার ওই ব্যাংকে চাকরি করার কারণে বলেন বা যে কারণেই বলেন, হ্যাঁ, আমার মধ্যে ওই কিউরিয়াসিটিটা তৈরি হয়ে গেছে, যে ডেটা প্রতি যে কিউরিয়াসিটিটা, যে এইটা এরকম কেন হলো, হুম। এটা এরকম না হয়ে ওরকম হইতে পারতো, কেন হইলো না। ঠিক হুম। আছে, হুম। এই কোয়েশ্চেন গুলা ইয়ে করতে করতে দেখা গেছে যে মানে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে হেল্প করছে আমার কনভার্সন ট্র্যাকিং এর যে জার্নিটা আছে, যতটুকুই আমার ছোটখাটো জার্নি, এই জার্নিটাতে আমাকে বেশ ভালোই আলহামদুলিল্লাহ হেল্প করছে। তো এবং কমিউনিকেশন ইজ মাস্ট, এটা তো আছেই। ঠিক আছে, তো এইটাই আর কি। তো এইভাবেই আসলে আর ওই ব্যাংকার থেকে ফ্রিল্যান্সার হওয়ার জার্নিটা আসলে এরকমই ছিল, আচ্ছা। এই যে খুব আচ্ছা। আসল ভাই, তাহলে আমি যে আপনার যে এত মানে যে সুন্দর কথাগুলো শুনলাম, এতে আমি দুটো জিনিস আমি শিক্ষণীয় জিনিস পেলাম। একটা হলো যে শত বিফলতার পরেও কিন্তু সফল হওয়া যায়। ঠিক আছে, যে আপনি অনেক যেগুলো মানে প্রজেক্ট নিয়েছিলেন, সেগুলোতে হয়তো তখন হয়তো সফল হতে পারেননি, কিন্তু তাই বলে যে আপনি হাল ছেড়ে দিতেন যদি তখন, যে না আমি পারবো না বা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, ঠিক আছে, তাহলে আপনি হয়তো আজকে যে পজিশনে আছেন সেই পজিশনে হয়তো আসতে পারতেন না। ঠিক আছে, তো এটা একটা আমি জিনিস শিখলাম যে শত বিফলতার পরেও যারা প্রচেষ্টা করে যায়, ট্রাই করে যায়, তাদের কাছে সফলতা ধরা দেয়। ঠিক আছে, তো মানে ওই বলে না যে এক একটা ধাপ, যখন আপনি বিফলতার একটা একটা সিঁড়ি আপনি যখন উঠবেন, তখনই কিন্তু আপনি সফল জায়গায় পৌঁছাবেন। ঠিক আছে, আর একটা যেটা আমি দেখলাম মানে আমি জানতে পারলাম আপনার এই পুরো ইয়েতে কথাটা থেকে, আসিফ ভাই, সেটা হলো যে আপনি যে এই যে আমাদের ইসলামিক ধর্ম অনুযায়ী, রিলিজিয়ন অনুযায়ী যে আমাদের যে এই সুদ ব্যাপারটা আমাদের জন্য হারাম। ঠিক আছে, তো আপনি যে এই জিনিসটাকে ছেড়ে, হ্যাঁ, মানে আপনি যে মানে এত ভালো একটা পজিশনে চলে যাওয়ার পরেও যে আপনি এই জিনিসটাকে একটা প্রায়োরিটি দিয়েছেন, হ্যাঁ, তো সেটাই মানুষকে কিন্তু আগিয়ে নিয়ে যায়, যে তার জীবনে কোন জিনিসটা সে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, যে আপনি মানে এত বড় পজিশন থাকা সত্ত্বেও মানে ইসলামিক ধর্ম অনুযায়ী সুদ খাওয়াটাকে যে মানে মানে না খাওয়াটাকে যে প্রায়োরিটি দিয়েছেন, এবং তা আপনার ক্যারিয়ারটা ব্যাংকিং থেকে এই ফিল্ডে সুইচ করেছেন, এর জন্য আপনাকে অনেক মানে মনে করেন উপরওয়ালা আল্লাহ, হ্যাঁ, যাই বলি আমরা, ঠিক আছে, তো তার কিন্তু অনেক ইয়ে আছে আপনার উপর। ঠিক আছে, তো এটাই আমি দুটো জিনিস আমি শিখলাম। একটা হলো যে আপনাকে জীবনে আপনার প্রায়োরিটিটাকে আগে ফিক্স করতে হবে, যে আমি জীবনে কি করতে চাই,
হ্যাঁ, আপনি যদি জীবনে সবকিছু করতে চান তাহলে আপনি পৃথিবীতে কোনো কিছু করতে পারবেন না। ঠিক আছে, যে জীবনে সবকিছু করতে চায় সে জীবনে কোনো কিছুই করতে পারে না। প্রথমে আপনাকে আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে, যে একদম পিন পয়েন্ট রাখতে হবে, একদম মানে ওই যে সূচের ইয়ের মতো, মানে যে সামনের ইয়েটার মতো আপনি পিন পয়েন্ট রাখতে হবে যে না আমি এইটাকে অ্যাচিভ করতে চাই, আমি দুনিয়ার আর কোনো কিছু চাই না। ঠিক আছে, তো এরকম যদি আপনার ফোকাস থাকে তাহলে ইনশাল্লাহ আপনিও সাকসেস হতে পারবেন। হ্যাঁ, এখন এই সাকসেসে যাওয়ার পথে আপনাকে অনেক বিফলতার সম্মুখীন হতে হবে। যে না, আমি বিফল হয়ে গেলাম, আমি ক্লায়েন্ট পাচ্ছি না, বা আমি কাজ করতে পারছি না, বা আমি ক্লায়েন্টের সামনে যেতে গেলে ভয় পাচ্ছি, কেউ আমাকে নক দেয় না, আমি অর্ডার পাই না। এইসব এইসব বিফলতাও আপনাকে ওভারকাম করে 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 আপনাকে কিন্তু যেতে হবে। সবাই কিন্তু এরকম বিফলতা ওভারকাম করে আজকে তাদের এই পজিশনে পৌঁছেছে। কেউ কিন্তু রাতারাতি টপ রেটেড হয়ে যায় না, কেউ রাতারাতি কিন্তু আপওয়ার্কে বা ফাইবারে বা যাই বলি মার্কেট প্লেসে বা কোনো একটা এজেন্সিতে জব কিন্তু রাতারাতি পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, তো আমি সবার জন্য এটাই বলবো যে মানে তারা যেন তাদের লক্ষ্যটাকে ফিক্স করে, হ্যাঁ, যা সে কি করতে চায়, এবং সে যেন বিফলতাকে দেখে ভয় না পায়, যে না আমি ফেলিয়ার হচ্ছে আমার বারবার, হ্যাঁ আমি তাই জন্য ভয় পেয়ে যাচ্ছি, এটা কখনোই যেন তার মনে সে প্রশ্রয় না দেয়। আর একটা হলো যে তার একটা হলো কিউরিয়াস মাইন্ড থাকতে হবে। যদি মানে আমি যদি পার্টিকুলারলি ওয়েব অ্যানালিটিক্স ফিল্ডে যদি আমি মানে কথা বলি, অন্যান্য ফিল্ডেও এটা প্রযোজ্য, কিন্তু যেহেতু আমি আমার ফিল্ড সম্বন্ধে আমি ভালোভাবে বলতে পারবো, অন্য ফিল্ডে আমি হয়তো অত এক্সপার্ট নয় বা আমি অত জানি না, তো অন্য ফিল্ড সম্বন্ধে আমি অত বলতে পারবো না। কিন্তু যদি আপনাকে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স ফিল্ডে যে আসতে হয়, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স বাদ দিয়ে দেন, যদি আপনি আমি যদি ব্রড টার্মে যদি আলোচনা করি যে ডেটা অ্যানালিস্ট ফিল্ডে যদি আপনাকে আসতে হয়, তাহলে আপনাকে কিন্তু কিউরিয়াস মাইন্ড থাকতে হবে, যে কেন ঘটছে এই জিনিসটা, কিভাবে, মানে আমি একটা জিনিস প্রবলেম দেখলাম বা আমি একটা জিনিস ফাইন্ড আউট করার চেষ্টা করছি। হ্যাঁ, তো এই যে আমি কিউরিয়াস মাইন্ডটা আমার, সেটা কিন্তু আমার মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু মানে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। ঠিক আছে, তো এখন অনেকে মনে হতে পারে যে না ভাই আমার তো এরকম কিউরিয়াস মাইন্ড নাই। হ্যাঁ, তো এরকম আপনি কিউরিয়াস মাইন্ড ডেভেলপ করতে পারবেন, প্রত্যেকটা জিনিসকে আপনি কোশ্চেন করার একটা অভ্যাস করেন, যে আমি যখন একটা জিনিস ভাবছি বা দেখছি এই জিনিসটা কেন হচ্ছে, কেন এই জিনিসটা ওইরকম হলো না কেন, এইরকমই বা হচ্ছে কেন। ঠিক আছে, হ্যাঁ, তো আমি যখন এই যে কোশ্চেন করার আমার হ্যাবিটটা মানে চালু হয়ে যাবে বা আমার তৈরি হয়ে যাবে, তখনই আপনি দেখবেন ধীরে ধীরে আপনার একটা কিউরিয়াস মাইন্ড তৈরি হয়ে যাবে, যে সবকিছুতে আপনি কিন্তু একটা মানে আপনার জানার ইচ্ছা বা আপনি মানে জিনিসটা কেন ঘটছে এটা যে আপনি পুরোটা দেখতে চান, মানে বুঝতে চান, এটার একটা ঠিক মতো আপনার মধ্যে ডেভেলপ হয়ে যাবে, তখনই দেখবেন আপনি জীবনে অনেক দূর আগাতে পারবেন। ঠিক আছে, তো আমি আসাদ ভাইয়ের কাছে আরেকটা জিনিস আমি একটু জিজ্ঞেস করবো আসাদ ভাই, সেটা হলো যে আমাদের এই যে মনে করেন আপনার এই কথাটা শুনে অনেকে ইন্সপায়ার হলো, অনেকে মনে করেন জানলো যে না এরকম ওয়েব অ্যানালিটিক্স বা অ্যাপ অ্যানালিটিক্স ফিল্ডে এরকম কাজ করা যায়, কাজ পাওয়া যায়। ঠিক আছে, তো তারা যদি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চায়, ঠিক আছে, বা প্রফেশন হিসেবে নিতে চায়, ঠিক আছে, তো তাদের জন্য আপনি কি বলবেন, মানে কেন কি কেউ যদি একটা বিশাল বড় ডিসিশন তাদের জীবনে নেয়, তো সেটা তো আগে ভাবনা চিন্তা করে, হ্যাঁ, ইয়ে করে তবে তো সেই সেই পথটাতে আগাবে। তো আপনি তাদের জন্য কি বলবেন যে তারা মানে এটার মানে এই ডেটা অ্যানালিটিক্স এর ইন ফিউচারে কি রকম স্কোপ আছে বা কেমন কি সব, এটা যদি আপনাদের আমাদের বলতেন। আচ্ছা ভাই। আচ্ছা, এইখানে আমি একটু যে জিনিসটা বলবো, প্রথমত ফার্স্টে আমি যে কথাটা বলবো সবাইকে, আহ, যারাই মানে ডেটা অ্যানালিটিক্স বা এই রিলেটেড, এইখানে একটা জিনিস হচ্ছে কি যে আমার এই ভিডিওটা হয়তো বা মানে আমাদের এই কথাবার্তাগুলো হয়তো অনেক ব্যাংকারও দেখবেন, বা দেখে তাদের কাছে হয়তো মনে হতে পারে যে না আমিও ইয়ে করব। হ্যাঁ, দেখেন আমি মানে প্রথমেই বলি কেন আমি বেশি আমার ফেলিয়ার গুলাকে এখানে তুলে ধরছি, ডিউ টু যে আসলে আপনি কি ফেস করবেন সেই জিনিসটা বোঝানোর জন্য। হুম? তো আমি চাই না যে আপনি এমন কোনো স্টেপ নেন যে স্টেপটা নিয়ে সারা জীবন আপনি রিগ্রেট করেন। আমি যখন স্টেপ নিছি, আমি আহ, আমি কখনো রিগ্রেট করি নাই, কারণ আমি মেন্টালি ওইভাবে প্রস্তুত ছিলাম যে আমাকে যদি ভিক্ষাও করতে হয়, আল্লাহ যদি ওটাতে খুশি হয় আমি ওটা করব। হুম। ঠিক আছে,
এখন প্রশ্ন মানে অনেকে বলতে পারে যে আমি খুব সাহসী স্টেপ নিছি, হ্যান নিছি, ত্যান নিছি। আসলে কিন্তু ব্যাপারটা তা না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি মানে আপনি যখন একটা জিনিস না জেনে করেন, ঠিক আছে, তখন মানে আপনি এটার রেজাল্টটা জানেন না, ওরকম কোনো কিছু যখন আপনি করেন তখন ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে হ্যাঁ ঠিক আছে আপনি সাহসী কিছু করছেন। আমি তো রেজাল্টটা জানি, বিকজ আমি জানি, মানে আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এবং আমার আমি এটা বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ। হুম। সো আমার রিজিক সামহাও আসবে, এটা আমি জানতাম। এখন এটা কনভার্সন ট্র্যাকিং এ আসবে এটা আমি জানতাম না। হুম। ঠিক আছে, বাট সামহাও আসবে এটা আমি জানতাম। হুম। সো যেহেতু আমি এটা জানতাম, আমি জেনে বুঝেই কিন্তু আমি এটা ছাড়ছি যে হ্যাঁ অসুবিধা নাই। হ্যাঁ, দেয়ার আর টেস্ট, যে আমাকে কিন্তু প্রথম 2টা বছর সিরিয়াসলি আমার এমন একটা দিন গেছে যখন আমার বাচ্চার দুধ কিনবো, সেই দুধ কেনার পয়সা আমার কাছে ছিল না। অনেস্টলি স্পিকিং, আমি আহ, মানে 14 বছর ব্যাংকে চাকরি করার পরে যখন আপনার এরকম একটা সিনারিও আসবে যে আপনি আপনার নিউবর্ন বেবির জন্য দুধ কিনবেন, সেই দুধটা কেনার মতো পয়সা আপনার কাছে নাই, ঠিক আছে, তখন আপনার ইচ্ছা করবে যে ভাই ওই যে বেটা বলছিল তার মাথায় একটা গুলি মারি। হুম। সিরিয়াসলি এটা আপনার মনে হবে, ঠিক আছে। বাট ফ্যাক্ট হচ্ছে আমাকে তো কেউ বলে নাই, আমি নিজেই আমার ডিসিশনটা নিয়েছিলাম, এইভাবেই ডিসিশনটা নিয়েছিলাম যে আমি আল্লাহর জন্য ছাড়ছি, আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দিবে। ইনফ্যাক্ট আসলে হয়েছেও। হ্যাঁ, আমার এমন এমন জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে, আমি না আশ্চর্য হয়ে গেছি কিভাবে সম্ভব। তো আমি এই কথাটা কেন বললাম যে নতুনদেরকে আহ নতুনদের ব্যাপারে কথা বলার আগে আমি এই কথাটা কেন বললাম, কারণ নতুনদের মধ্যে যদি কেউ ব্যাংকার থাকেন তাকে আমি অ্যাডভাইসটা দিব যে ভাই দেখেন আপনার রিজিকটা কিন্তু মানে আমারটা আল্লাহ তাআলা আমার ওয়েতে দিচ্ছেন, আপনারটাও আল্লাহ তাআলা আপনার ওয়েতে দিবেন। জাস্ট আপনাকে সাহস করতে হবে যে আই উইল টেক দ্য চ্যালেঞ্জ। হ্যাঁ, এবং আমি মানে দাঁত কামড়ায় পড়ে থাকার মতো শক্তি ক্যাপাসিটি আমি রাখি। হোয়াট এভার ইয়োর পজিশন ইজ, মানে সত্য কথা হচ্ছে কি, ওই আপনি যখন মসজিদে যান, নামাজে যখন দাঁড়ান, ঠিক আছে, আপনার পাশে আহ, আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হুম। আর বাংলাদেশের ওই যে রাস্তার সামনে যে ভিখারিটা আছে, দুজন কিন্তু পাশাপাশিই দাঁড়ায়। দারুণ, হ্যাঁ। ঠিক আছে, সো আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন তখন আহ, আপনি কোন পজিশনে ছিলেন বা কি অবস্থায় আছেন সেটা কিন্তু আসলে খুব একটা বড় কিছু না। সো দ্যাট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্স মি যে মানে এটা আসলে ফেক জিনিস নিয়ে আমি দৌড়াইতেছি, সো আই শুড স্টপ ইট। এখন আমি বলবো না যে আমার ব্যাংকার ভাইরা এটা স্টপ করেন, হুম। বাট মেবি অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে আমার মতো, বা আমার যেহেতু ইচ্ছা ছিল, অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে, বাট যাদেরই ইচ্ছা থাকে, যদি আরো থেকেও থাকে, আমি তাদেরকে বলবো ভাই কোনো ডিসিশন নিবেন না যেটা আহ যেটার জন্য আপনি রিগ্রেট করেন। যখন যদি কখনো চিন্তা করেন যে আমি এই লাইনটা ছাড়বো, মানে ব্যাংকিং সেক্টর আমি ছেড়ে দিব, তখন এইভাবেই চিন্তা করবেন যে ব্যাংকিং সেক্টর আমি ছেড়ে দিব, আমাকে আমি যত রকমের মানে কিছু না কিছু দিয়ে তো আমার রিজিক হয়ে যাবেই, বাট আমাকে আমাকে কিন্তু ভয়ঙ্কর চেষ্টা করতে হবে। ঠিক হুম। আছে, এখন রিজিকের মালিক আল্লাহ বলে যে আমি চুপ মেরে বসে থাকবো, ব্যাপারটা তা না। হ্যাঁ, আমাকে চেষ্টা করতে বলা হয়েছে, সো আমাকে কিন্তু ওই চেষ্টাটা খুব ভয়ঙ্কর ভাবে করতে হবে। আপনি যত বড় ক্যারিয়ার করে আপনি ওখান থেকে সরে আসবেন, তত বেশি আপনাকে স্ট্রাগল করতে হবে নতুন আরেকটা ক্যারিয়ার তৈরি করার জন্য। সিম্পলি যদি আমি বলি, আমি 14 বছরের ক্যারিয়ার ছেড়ে যখন এই সাইডে আসছি, আমাকে 14 বছর কাভার করে কিন্তু এরপরে উপরে উঠা লাগছে। যে হুম। আমি আগে 14 বছরকে কাভার দিছি, ওটা হুম। 2 বছরে আমাকে 14 বছর কাভার দিতে হয়েছে, দেন গিয়ে আমি 15তম বছরে গিয়ে আমি পা দিতে পারছি। সো এখনো কিন্তু আমি অনেক কিছু কাভার দিয়ে যাচ্ছি। হুম। ঠিক আছে, সো আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকেও কাভার দিতে হবে। সো আপনি যদি ওই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মেন্টালি প্রস্তুত না থাকেন, আপনি যদি আহ ওইটার কথা চিন্তা করে আপনি ছাড়তে চান, প্লিজ ডোন্ট ডু দ্যাট। হ্যাঁ, আল্লাহকে খুশি করার জন্য ছাড়েন, তাহলে মানে বরকত মিলবে, আল্লাহও খুশি হবে। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমি এই কথাগুলো আজকে ব্যাংকিং এর সাইডটা নিয়ে এত মানে আমি কখনো আসলে ব্যাংকিং এর ছাড়ার ব্যাপারটা নিয়ে না পাবলিকলি কথা বলতে চাই না, কারণ হচ্ছে কি আমার দুইটা জিনিস মনে হয়। একটা মনে হয় আমি শো অফ করতেছি যে হুম। আমি ব্যাংকিং ছেড়ে মানে চলে আসছি এবং খুব ভালো আছি, এটা আমি শো অফ করতেছি। ঠিক হুম। আছে, এই যে যে জিনিসটা আমি মানে আসলে পছন্দ করি না। হ্যাঁ, আর 2 নাম্বার হচ্ছে যে আমি মানে
আমার কোনো কথায় যদি কোনো একজন মানুষ উল্টাপাল্টা কোনো একটা ডিসিশন নিয়ে বসে যেটার জন্য আমি রেসপন্সিবল হব, So, এবং কেউ যদি, অথবা কেউ যদি খুব মন খারাপ করে বসে যে বেটা ব্যাংকার ছিল এখন ব্যাংকারে গালি দিতেছে, হুম হুম ঠিক আছে, আসলেই আমি গালি দিতেছি, হুম হ্যাঁ ব্যাংকারদেরকে আসলেই আমি গালি দিতেছি, বাট একটু সফট ভাবে হয়তো ভদ্রভাবে বলার চেষ্টা করতেছি যে আহ, ভাই আপনি হারামের রাস্তায় আছে, সোজা বাংলা কথা হুম হচ্ছে হুম এটাই, হ্যাঁ। তো হালালের রাস্তায় চলে আসার চেষ্টা করেন, হ্যাঁ। এটা এক একজনের চয়েসের ব্যাপার, আমি বললাম, হুম বাট এটা যে আপনি মানতেই হবে নট নেসেসারিলি, এটা আপনার চয়েসের ব্যাপার। আমার চয়েস, আপনার চয়েসকেও আমি সম্মান করি, আমার চয়েসকেও যেরকম ইয়ে করছে, মানে আমার চয়েসটাও যেরকম কিছু। এনিওয়ে, তো এখন আসি হচ্ছে মানে ব্যাংকারদের কথাটা আগে প্রথমে শেষ করে নিলাম, কারণ কি যে আমার কাছে যেহেতু মানে আমার আসলে প্ল্যান ছিল না যে আমি ব্যাংক নিয়ে এতগুলো কথা বলবো, ঠিক আছে, যেহেতু বলে ফেলছি, হুম এই কারণে আমি আসলে একটু সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা দিয়ে নিলাম যে ভাই দেখেন, এটা আমার যে এত সহজে হয়েছে ব্যাপারটা তা না। আমি আপনাদেরকে ব্যর্থতার যে গল্পটা বললাম, এই ব্যর্থতার গল্পটা হচ্ছে গিয়ে 1%, হুম 100%-এর মধ্যে 1% ব্যর্থতার গল্প বলছি আমি আপনাদেরকে, বাকি 99% আপনারা জানেন না, ঠিক আছে। ওই দিনগুলো আপনারা পার করেন নাই, বা ওই দিনগুলো পার করার জন্য আপনারা আসলে কি কিনা নিজেকে একটু জিজ্ঞেস করে নিয়েন। যখন আপনার মাথার উপরে 28 লক্ষ টাকা লোন থাকবে, হুম আপনি 28,000 টাকাও ইনকাম করেন না মাসে, হুম ঠিক আছে। সো দ্যাট ইজ সামথিং ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল, ঠিক হুম আছে। আমার এরকম সময় গেছে যখন না পেরে মানে মানে নামাজের দ্বারাই আমি ঝরঝর করে কান্না করে ফেলছি যে আল্লাহ, মানে তোমার ইচ্ছাটা কি আমি বুঝতে হুম পারি না, হুম ঠিক আছে। হুম আল্লাহর ইচ্ছা আমাকে পরে বুঝাই দিচ্ছে, হুম বাট আমি বোকা ছিলাম যে আমি আল্লাহর ইচ্ছা বুঝতে গেছিলাম, ঠিক আছে। এটাই আমার বোকামি ছিল যে আমি আল্লাহর ইচ্ছা কেন বুঝতে গেলাম, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে কি যে আমি লিটারালি আমার এরকম সময় গেছে, হ্যাঁ। সো আমি, আমাকে দেখে ইন্সপায়ার হওয়ার চিন্তা করেন না, ঠিক আছে। আপনি আল্লাহর হুকুমের জন্য ইন্সপায়ার্ড হন, হুম হুম আল্লাহর হুকুম পালন করার জন্য ইন্সপায়ার্ড হন, আমাকে দেখে ইন্সপায়ার্ড হবেন না প্লিজ, হ্যাঁ। বিকজ আমার লাইনটা আমার ছিল, হুম আমার ওয়েটা আমার ছিল, আল্লাহ আমার জন্য সহজ করে দিচ্ছেন আমার রাস্তাটা, আমার ওয়েতে। হুম আপনাদেরটা কি হবে ভাই আমি এটা বলতে পারবো, হুম ঠিক হুম আছে। বা আমি আপনাদেরকে ইন্সপায়ার মতো করার মতো যে ক্যাপাসিটি, আমি কোনো পাবলিক স্পিকার না, আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না, আমি ইসলামে কোনো মানে আমি খুব ভালো কোনো ইসলামিক স্কলার না, মানে আমি ওই লাইনের কেউ না রে ভাই, আমি সাধারণ একজন মুসলমান যে রাসূলের সুন্নত পালন করার চেষ্টা করতেছি মাত্র, পারি না। এটা আমি বলবো না যে আমি একজন ভালো মুসলমান, আমি একজন সাধারণ মুসলমান, ঠিক আছে। সো আমি আমার উম, ওই অনুযায়ী আমি আমার জীবনটাকে চালানোর চেষ্টা করতেছি মাত্র, দ্যাটস ইট, এর বাইরে কিছু না, হ্যাঁ। বাট আমাকে দেখে ইন্সপায়ার হওয়ার কিছু নেই, যাদেরকে দেখে ইন্সপায়ার হওয়ার আছে, ঠিক আছে। যেমন অনেস্টলি আমি একজনকে দেখে খুব ইন্সপায়ার হয়েছিলাম, তার নাম হচ্ছে জুনায়েদ জামশেদ, পাকিস্তানের একজন খুব নামকরা গায়ক, যে মানে এক সময় গান গান বাজনা হারাম দেখে সে গান বাজনা ছেড়ে দিয়ে কমপ্লিটলি ইসলামের লাইনে চলে আসছিল, এবং তার একটা ব্র্যান্ড শপও আছে জে ডট নামের, হ্যাঁ। তারপরে মাওলানা তারিক জামিল, হুম পাকিস্তানের একজন ভদ্রলোক আছেন, হ্যাঁ। মিজানুর রহমান আজহারি, ঠিক আছে, আবু তোহা মোহাম্মদ আদনান, আমি ওনাদেরকে ফলো করি, বলতে পারেন যে আমি ওনাদেরকে, ওনাদের কথা আমার ভাল লাগে, হুম দ্যাটস ইট, হ্যাঁ, এর বাইরে কিছু না, হ্যাঁ। ওনাদের কথা আমার ভাল লাগে, আমাকে ইন্সপায়ার করে, আমি বিলিভ করি যে হ্যাঁ ঠিক আছে, ওনাদের কথা আমার ভাল লাগে, আমাকে ইন্সপায়ার করে, আমি দে আর সামথিং যাদেরকে, যারা ইন্সপায়ার করতে পারে, মোটিভেট করতে পারে, বাট আই এম নট সামওয়ান যারা মানে কাউকে মোটিভেট করতে পারে বা ইন্সপায়ার করতে পারে, সো ডোন্ট টেক ইউর ডিসিশন মানে যে আমি ওকে দেখি ইন্সপায়ার হয়ে ডিসিশন নিছি, আল্লাহ এবং রাসূলকে ভয় পায়া যদি, আল্লাহকে ভয় পেয়ে যদি যদি আপনি সুদের রাস্তা ছাড়তে পারেন তাহলে ছাড়েন, হুম ঠিক আছে। নাইলে ভাই এই কথা চিন্তা করেন, হুম ঠিক আছে। এটা ইয়ের জন্য। হুম সো এন্ড অফ ব্যাংকার ডিসকাশন। হুম এবার আসেন হচ্ছে যারা নতুন ভাবে, এটা ব্যাংকার হোক জেনারেল হোক, যারাই আছে নতুন ভাবে যারা এই সেক্টরে আসবে, তাদের জন্য আমার ইয়েটা কি, আমার বলার কি আছে। প্রথম কথা হচ্ছে আহ যদি আপনারা আমাদের মানে আমার যে লাস্ট ইয়েতে যখন আমি ইয়েতে আসছিলাম, এই মানে গ্রোথ একাডেমির আড্ডাটাতে আসছিলাম, অ্যানালিটিক্স আড্ডাটাতে যখন আমি আসছিলাম, তখন আমি একটা কথা বলছিলাম যে ফার্স্টলি ইউ আস্ক ইউর সেলফ হুম যে হোয়াট ইজ ইয়োর মানে
হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনার মাইন্ডে কি রকম, আপনার মাইন্ডে কি কিউরিয়াস মাইন্ড? আপনার মাইন্ডে যদি কিউরিয়াস মাইন্ড না হয়, তাহলে ভাই এই লাইনটা আপনার জন্য না। ঠিক আছে, আমি একটা সহজ কথা বলি, আপনার মনের থেকে বাই ডিফল্ট কি কোশ্চেন জাগে নাম্বার দেখলে? যদি জাগে তাহলে এই লাইনটা আপনার জন্য, আদারওয়াইজ এই লাইনটা আপনার জন্য না। এখন এবার আসেন হচ্ছে যে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস করব। শিখার কোনো শেষ নাই, এই লাইনে যদি আসতে চান ভাই সারা জীবন পড়াশোনা করতে হবে, সারা জীবন নিয়ে করতে হবে। হুম, এখন আপনাদেরকে আমি সোজা সাপটা বাংলা কথা বলে দিই, ঠিক আছে? আপনি যদি, আপনি হয়তো স্টার্ট করবেন কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট হিসেবে, বাট ইভেনচুয়ালি আপনাকে নিয়েই কাজ করতে হবে। ইভেনচুয়ালি আপনাকে কিন্তু কি বলে এটাকে, ইভেনচুয়ালি আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট সাইড নিয়ে কাজ করতে হবে। যেই জিনিসটা বললাম যে আমি জাভাস্ক্রিপ্টকে ভয় পাইতাম, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি বলবো যে এখন আমার ভয়টা অনেকখানি কেটে গেছে। হ্যাঁ, তো আমি বলবো একটু পরে যে কেন আমার ভয়টা কেটে গেছে বা কাটার প্রসেসে আছে। হ্যাঁ, ওটাও আমি একটু পরে বলবো। তো জিনিসটা হচ্ছে কি যে এই মানে আপনাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে। হুম, এবার আসেন হচ্ছে যে আপনাকে তাহলে আপনি কি শিখবেন? হ্যাঁ, প্রথমে আপনি একজন অ্যানালিস্ট হওয়া শিখেন। ডোন্ট বিকাম এ ওয়েব অ্যানালিটিক স্পেশালিস্ট, ডোন্ট বি এ কি বলে অ্যানালিটিক স্পেশালিস্ট। আপনি যেটাই পারেন না কেন, আপনি একজন অ্যানালিস্ট হন আগে। অ্যানালিস্টের কাজ কি? অ্যানালিস্টের কাজ হচ্ছে ডেটা কালেকশন করব, ডেটা প্রসেস করব, ডেটা প্রেজেন্ট করব এবং ডেটা থেকে ডিসিশন নিব, ডেটা ড্রিভেন ডিসিশন নিব। দ্যাটস ইট। হ্যাঁ, সো ও আগে ওইটা হন। সো এইটা হওয়ার জন্য এবার আপনাকে চারটা জিনিস জানতে হবে: ডেটা কালেকশন, ডেটা প্রসেসিং, ডেটা প্রেজেন্টেশন এবং ডেটা ড্রিভেন ডিসিশন। চারটা জিনিস জানতে হবে। তো ডেটা কালেকশন যখন আপনি করবেন, তাহলে প্রথমে আসেন হচ্ছে প্ল্যাটফর্মটা, কোন প্ল্যাটফর্মের জন্য আপনি এই কাজটা করবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে যখন আপনি এই কাজটা কোন একটা প্ল্যাটফর্মের জন্য করতে মানে করবেন, আহ এখন আসলে এই এখনকার যুগে, হ্যাঁ, যেইভাবে করে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ইটস এ গুড ডিসিশন যে ইউ বিকাম এ ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, ইউ বিকাম এ অ্যাপ অ্যানালিটিক্স এক্সপার্ট। বা আপনি যদি অ্যানালাইসিস, এই ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন, তাহলে এটা একটা পার্টিকুলার নিশ হইতে পারে। হুম, এখন আসেন হচ্ছে এই যে নিশটা, পার্টিকুলার একটা নিশ নিয়ে যে আমি যখন কাজ করতেছি, তাহলে আমি আমি কি পার্টিকুলার এই নিশটা নিয়েই পড়ে থাকবো? আপনাকে কে বলছে ভাই পার্টিকুলার এই নিশ নিয়ে পড়ে থাকতে? ডেভেলপ করেন। বাট যারাই এই সেক্টরটাতে আসে বা এই ইয়েতে আসে, আমি মেজরিটি মানে ইনফ্যাক্ট সত্য কথা বলি, আমি কোনো স্টুডেন্টকে দেখি নাই যে তারা ওয়েব অ্যানালিটিক্স বা অ্যাপ অ্যানালিটিক্স নিয়ে এসে মানে খুব সিরিয়াস কোনো কাজ করতেছে। ঠিক আছে, বিকজ তাদের কাছে পুরো জীবনটা পড়ে আছে ভাই। সো তারা এখনো বিভিন্ন, তারা ভুল করার অপশন রাখে। বাট যে করতেছে, যে ধরেন মানে এই সাইট ইয়েটাতে আসছে, তার কাছে আইদার এটা হচ্ছে তার ক্যারিয়ার অথবা একটা সাইড হ্যাসেল। সো সাইড হ্যাসেল যদি হয়, তাহলে সে এইটা করতেছে কেন? কিছু পয়সা কামাবে। ক্যারিয়ার যদি হয়, সে এটা চিন্তা করতেছে কি আমি এইটা থেকে কিছু পয়সা কামাবো, সংসার চালাবো, প্লাস আরো নতুন কিছু শিখবো। এরকম মেন্টালিটিটা কিন্তু এরকমই থাকে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই ছিল। আমি কি করছি, আমি চিন্তা করছি দুই চারটা পয়সা ইনকাম করলাম, আমার দোকান মানে আমার যে মানে ব্যবসাটা আছে, ব্যবসাটাকে সাপোর্ট করলাম, সংসারটা চালাইলাম, এইভাবে করে করলাম। এই করেই কিন্তু ইনফ্যাক্ট আমার এই দিকটাতে আসা। এখন আমি যদি তখন এখানের মধ্যে দুই চার পয়সা না কামাইতে পারতাম, তাহলে আপনাদের সামনে এসে তো এতগুলো কথা বলতে পারতাম না। দুই চার পয়সা তখন কামাইতে পারছি বলেই তো মানে কথাগুলো বলতে পারতেছি, তাই না? তো এই যে আপনাকে তখন কিন্তু বুঝতে হবে যে আমি স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করবো। হ্যাঁ, আপনি অ্যানালিস্ট হবেন, অ্যানালিটিক্যাল এবিলিটি আপনাকে আপনাকে অবশ্যই গ্রো করতে হবে, বাট সেটার জন্য আপনাকে কিছু স্পেসিফিক স্কিল নিয়ে আস্তে 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 আগাইতে হবে। সো আপনি প্রথমে ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে কিছু সেগমেন্ট নিয়ে কাজ করেন, একটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করেন, দেন কিছু আর্ন করেন, আবার ইন দ্য মিন টাইম আরো নতুন কিছু শিখতে থাকেন, আবার ওটার সাথে অ্যাড করেন। এইভাবে করে নিজেকে আস্তে 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 ডেভেলপ করেন। ঠিক আছে, এখন আপনি যদি চিন্তা করেন আমি ডেভেলপার হব, তারপরে গিয়ে আমি অ্যানালিটিক্স শিখবো,
তারপরে গিয়ে আমি কাজ করা শুরু করবো, ভাই 7-8 বছর লাগবে। তো 7-8 বছর আপনাকে চালাবে কে? নো ওয়ান ইজ গোয়িং টু পে ফর ইউ, তাই না? সো আপনাকে বরঞ্চ চালাইতে হবে। হুম, সো আপনি যখন চালাইতে যাবেন তখন কিন্তু আপনাকে এইভাবে করেই আগাইতে হবে। হুম, ঠিক আছে, অল্প কিছু করলাম, একটা কাজ শিখলাম, আবার ওটা ইমপ্লিমেন্ট করলাম। এবং একটা জিনিস হচ্ছে কি যে এইটাতে না আপনার শিখাটা কিন্তু অনেক স্ট্রং হয়। ঠিক আছে, এখন আমাকে বলতে পারেন যে ভাই আপনি এত কিছু জিনিসপত্র নিয়ে কাজ করছেন, এত কিছু জিনিসপত্র নিয়ে কেমনে কাজ করলেন আপনি? একটা ফুল টাইম জব মেনটেন করে এত কিছু কিভাবে করে করেন? ঠিক আছে, তো আমি বলবো হচ্ছে এই জায়গাটাতে আমি বলবো যে আমার ব্যাপারটা ছিল এরকম, আমি এটাকে প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছি। যখন গরু পালা শিখতে গেছি, ঠিক আছে, তখন গরুর দুধ দোয়াইতে গিয়ে গরুর লাথি খাইছি। ঠিক আছে, ইনফ্যাক্ট আমি নিজের হাতে আহ গরুর বাচ্চা ডেলিভারি করাইছি। ঠিক আছে, সো আমি ওই লেভেলের, মানে আমি যখন যে কাজটা করি ওইটা ওই লেভেলের ডেডিকেশন দিয়ে করি। ঠিক আছে, সো আপনাকেও ওই জিনিসটা চিন্তা করতে হবে যে ভাই আমি ওই লেভেলের ডেডিকেশন দিয়ে এই কাজটা করব। ঠিক আছে, প্রয়োজন হইলে আমি মানে সারাদিন অফিস করব, সারা রাত জেগে কাজ করব, প্র্যাকটিস করব। আমার মানে বডি চলতেছে না বাট ব্রেন চলতেছে, তখনও আমি এটা নিয়ে কাজ করবো। সো এইভাবে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে ভাই এই লাইনে আসেন না। ঠিক আছে, শুধু শুধু নিজের টাইম নষ্ট করতেছেন, আরেকজনের টাইম নষ্ট করতেছেন। এইভাবে করেন না, মানে ক্যারিয়ারটাকে বরবাদ করেন না। ঠিক আছে, ক্যারিয়ার যদি চিন্তা করে দেখেন তাহলে আগে এই জিনিসগুলোর ব্যাপারে আগে শক্ত ডিসিশন নিয়ে তারপরে আপনি মাঠে নামেন। খুব কম মানুষ এটা পারে। হ্যাঁ, আচ্ছা এইবার আসি হচ্ছে যে আমি কিছু আম, এই যেহেতু নতুনদের ব্যাপারে টিপস এর কথা আসতেছে, তখন আমি করবো। আমি ইনফ্যাক্ট মানে অনেস্টলি এটা রাহি ভাই এখানে আছে বা আমি এখানে আসছি বলে কথাটা বলতেছি না, বা আম, আমি অনেক দিন ধরেই কিন্তু গ্রোথ একাডেমির সাথে আছি। ওনারা আমাকে আমার স্কিলের জন্য সম্মান করে, বা আমি ওনাদেরকে ওনাদের নলেজের জন্য সম্মান করি, এটা আমি প্রায় অনেক জায়গায় বলছি। ঠিক আছে, আপনি এখন জিনিসটা হচ্ছে কি দেখেন, আহ, আমি এখান থেকে আহ, মানে অনেক কিছু কিন্তু খুব খুব স্পেসিফিক লেভেলের, খুব নিশ লেভেলে পাইছি। হ্যাঁ, যেমন আমি যদি বলি, এই যে একটু আগে বলতেছিলাম আমি জাভাস্ক্রিপ্ট ভয়ঙ্কর ভয় পাই, আমার আস্তে আস্তে ভয়টা কমছে, বলবো না কেটে গেছে, কমছে। ঠিক আছে, আমি কেন? বলতে পারেন যে যে ভদ্রলোক বসে আছেন উনি জিনিসটাকে আমার কাছে অত সুন্দরভাবে প্রেজেন্ট করছিলেন, এই বিধায় হয়তো আমার কাছে ব্যাপারটা ওইরকম হয়ে গেছে যে আস্তে আস্তে হচ্ছে। ইনফ্যাক্ট অনেকের মানে এরকম কোয়েশ্চেন আসবে, ভাই কয়টা জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করছেন, বা জাভাস্ক্রিপ্টের কাস্টম জাভাস্ক্রিপ্টের কয়টা কাজ করছেন? বস আমি একটা সত্য কথা বলি, হ্যাঁ, এখন পর্যন্ত $2,500 উপরে কাজ করছি আমি শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে। হুম, ঠিক আছে, এবং আহ, মানে লাস্ট যে কাজটাও আমি করছি $550। ঠিক আছে, সেটাও একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট, একটা আহ, মানে কি বলে একটা আপনার ক্লিক ফানেল নিয়ে, নাম কি কি শুনছেন জানি না আমি, ক্লিক ফানেলের একটা মানে ফানেলের ট্র্যাকিং করে দিতে হবে, এবং তার এন্টায়ার ফানেলটা আমাকে ট্র্যাক দিচ্ছে ডেটা লেয়ার পুশ দিয়ে। ঠিক আছে, সো আই চার্জ দ্যাট গাই এর, মানে আই মিন যেইভাবে খুশি সেইভাবে চার্জ করছি, হুম, হি ডাজন্ট কেয়ার। হুম, ঠিক আছে, বিকজ সে কাজ পাইছে, সে রেজাল্ট পাইছে, একটা অস্ট্রেলিয়ান কোম্পানি আমাকে ওটার জন্য হায়ার করছিল। ঠিক আছে, এনিওয়ে, এবং মানে আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন, ইউনিকর্ন কোম্পানিটার নাম unicorn.com। ঠিক আছে, সো এনিওয়ান ক্যান চেক, এনিওয়ান ওয়ান্টস, প্লিজ ডু চেক। হ্যাঁ, তো আমি এটা ছাড়াও আরো বেশ অনেকগুলা কাজ করছি। ইনফ্যাক্ট আমি একবার চিন্তাও করছিলাম যে একটা ভিডিও বানাবো যে কাস্টম জাভা, কারণ অনেকেই প্রশ্ন করে যে কাস্টম জাভাস্ক্রিপ্টের কয়টা কাজ আছে। হুম, হ্যাঁ, তো উত্তরটা দেওয়ার জন্য আসলে একবার ভাবছিলাম ভিডিও করব, পরে আমি আবার আসলে সময় হয় না। হুম, হুম। তো আজকে সুযোগ পাইছি বিধায় হয়তো একটু বলে দিলাম যে কাস্টম জাভাস্ক্রিপ্টে কাজ করে মানে ভিডিও বানানো যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি আসলে মানে কাস্টম জাভাস্ক্রিপ্ট নিয়ে আসলে অনেক কাজ আছে, শুধু কাস্টম জাভাস্ক্রিপ্ট না, আরো অনেক কিছু নিয়ে কাজ আছে। ঠিক আছে, অনেকে বলে যে এই অ্যানালিটিক্স, অ্যাপ অ্যানালিটিক্স এগুলোর কাজ একবার সেট আপ করলে তো শেষ। হ্যাঁ, সত্য কথা, একবার সেট আপ করলে শেষ, একবার ভালো মতো সেট আপ করে দেন না ভাই আগে।
ঠিক মতো পুরোটাকে সেট আপ করে দেন না আগে, ঠিক আছে? তারপরে না হয় ইয়ে করবো। পৃথিবীর মধ্যে শুধু শপিফাই এর স্টোর আছে হচ্ছে 40 লক্ষ। হুম, সো 40 লক্ষ স্টোরের মধ্যে আপনি কয়টা কাজ করতে পারবেন? ঠিক আছে, আপনাকে যদি বলাও হয় যে আপনি করেন, ঠিক আছে, কয়টা কাজ করতে পারবেন? হুম, আগে নিজেকে ওই জায়গায় নেন না ভাই, ঠিক হুম, আছে? তারপরে না হয় এগুলোর প্রশ্ন করেন যে কাজ আছে কি নাই, ঠিক আছে? এখন প্রশ্ন করতে পারেন ভাই কাজ পাই না কেন তাইলে? হুম, অনেক সেলার কাজ পাই না কেন তাইলে? হ্যাঁ, আমি বলবো অনেক সেলারের জন্য কাজ পান না তা না। আমি এবার আমার গল্পে ফেরত যাব এইভাবে যে আমি কাজ পাইতে চাই না তাই কাজ পাই না, হুম, ঠিক আছে? হুম, সো আপনি নিজেকে আগে প্রশ্ন করেন আপনি কি করছেন যেটা দেখে ক্লায়েন্ট অভিভূত হয়ে যাবে যে আপনি কাজ জানেন। হুম, সে শিওরলি বিলিভ করবে যে আপনি কাজ জানেন, ঠিক হুম, আছে? সো এটা কিন্তু আইডেন্টিফাই করার দায়িত্বটা আপনার। তো এখন কিভাবে করতে পারেন? কেস স্টাডি বানান, ঠিক আছে? প্রজেক্ট, নিজের প্রজেক্ট বানান, ঠিক আছে? টেস্ট প্রজেক্ট বানান, ইয়ে নিয়ে কাজ করেন, এবং যেই টাইমটাতে কাজ মানে ইয়ে পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না, সেই টাইমটাতে নতুন কোনো স্কিল শিখেন। নেভার স্টপ। যদি স্টপ করেন তাহলে শেষ, ঠিক আছে? এবার আসেন হচ্ছে যে আম, আপনি মানে আরো কিছু জিনিস একটু অ্যাড করি যে আপনি যখন কাজগুলা করতে যাবেন তখন আপনাকে কিন্তু ট্র্যাকিং তো শুধু আপনি ফেসবুকের জন্য করবেন না বা গুগলের জন্য করবেন না, তাই না? টিকটকের জন্য করবেন, পিন্টারেস্টের জন্য করবেন, লিঙ্কডইনের জন্য করবেন। হুম। আজকে প্রাইভেসি ভার্সন, কনসেন্ট ভার্সন 2 আসছে, কালকে কনসেন্ট ভার্সন 3 আসবে, ঠিক আছে? আবার তো নতুন কিছু কনসেন্ট আসবে। মোড, হ্যাঁ, তারপরে আরো বহুত কিছু আসবে। এখন জিএ4 চলতেছে, ওই দিন রাহি ভাই বলতেছিল কি জানি প্ল্যাটফর্মটার নাম, আহা পিক প্রো, ভুলে গেলাম। পিক প্রো, পিক প্রো। হ্যাঁ, পি প্রো, রাইট, মানে এরকম কিছু একটা নামটা, আমার নামটা এক্স্যাক্টলি মনে নাই, আমি ভুলে গেছি। হ্যাঁ, তো ওই মানে ওই প্ল্যাটফর্ম মানে তারপর মানে এরকম অ্যানালিটিক্সেরই তো যত মানে প্রচুর প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? শুধু আমরা কয়টার নাম জানি? আমরা শুধু জিএ4 এর নাম জানি, ওদিকে ধরেন আপনার অ্যাডাবি অ্যানালিটিক্স এর নাম জানি, আর হচ্ছে ওদের মামোটো না কি নাম জানি একটা আছে, ওই কাঠামো। মামোটোর নাম জানি। এখন নতুন আরেকটা আসতেছে, এরকম এরকম বেশ হ্যাঁ, মাটামোর নাম জানি, এরকম এরকম অল্প কয়টা, তার সেগমেন্টের নাম জানি, এরকম কয়েকটা। হ্যাঁ, আরো হাজার হাজার কত কিছু আছে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আমার এইটা নিয়ে কাজ করে দিতে হবে, ঠিক আছে ভাই, বিশ্বাস করেন, আমি আমি এতদিন ধরে কাজ করতেছি, আমি কখনো কোনো মানে কোনো প্রবলেম রিপিট হইতে দেখিনি। আজ পর্যন্ত একটা প্রবলেম আমি রিপিট হইতে দেখিনি যেটা আমি মানে একটা প্রবলেম আরেকটা প্রবলেমের সাথে মিলে, প্রত্যেকটা প্রবলেম ইউনিক। সো আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, কাজ করবেন, তখন না আপনাকে কিন্তু ওই ধরনের প্রবলেম সলভ করতে হবে। এবং অনেস্টলি স্পিকিং, আমি এখন মানে আমি অহংকার করে বলতেছি না বা ইয়ে করে বলতেছি না, কনটেক্সটেই বলতেছি। আমার এখন এমন অবস্থা হয়ে গেছে, আমি না এখন $200-250 নিচে হলে, আগে আমার ইয়েটা ছিল হচ্ছে যে আমি $100-150 নিচে হলে কাজ দিতাম না, এখন আমি 200-250 নিচে হলে কাজ দিই না। এটা আল্লাহর রহমত যে আল্লাহ আমাকে ওইভাবে মানে আমার রিজিকে উনি বরকতটা ওইভাবে দিচ্ছেন যে এখন আমি চাইলে আমি ওটা বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে? সো কিন্তু মানে ইয়েটার জন্য বললাম যে মানে এটা আমি অহংকার করে বলতেছি না, মানে ডোন্ট গেট মি রং, এখানে অহংকার বা দেখানোর জন্য বলতেছি না, বাট আমি এই কনটেক্সটে কথাটা বলতেছি যে আমি আসলে সময় পাই না, হুম, ঠিক আছে? সো এই যে একটা একটা সময় করে যে মানে মানে আমি ওয়ার্থই হয় না আমার জন্য যে একটা ক্লায়েন্ট আমাকে $250 নিচে দিবে বা $200 নিচে দিবে, ক্লায়েন্ট আমার জন্য ওয়ার্থ হয় না, ঠিক আছে? আমি এখন একটা ইন্টিগ্রেশন করতে গেলে মিনিমাম $350-400, ঠিক হুম, আছে? তো হচ্ছে আপনিও তো একই কাজ জানেন, তো একই কাজ আপনিও করেন। আমি আমি 350-400 ডলার নিচ্ছি, আপনি $50 করে দিচ্ছেন, হুম, $100 করে দিচ্ছেন, তারপরে আপনি আবার স্ক্রিনশটও দিচ্ছেন, থ্যাংক ইউ ভাই, ঠিক আছে? তো মানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এই জায়গাতে যে আপনি ক্লায়েন্টের প্রশ্নের জবাব দিতে পারেন, হুম, ঠিক আছে? আমি আমি ক্লায়েন্টের প্রশ্নের জবাব দিতে পারি, ঠিক আছে? তো এখন এই যে কমিউনিকেশন, মানে আমি আগে বলছিলাম যে আমি কাজ পাই এই কারণে যে আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা বুঝি, ক্লায়েন্টের পালসটা আমি বুঝতেছি,
আপনি কখন সেটা বুঝবেন? আপনি যখন কাজটা সম্পর্কে ভালো করে জানেন। তো হুম, কাজটা সম্পর্কে ভালো করে জানতে হইলে তাহলে আপনাকে, কারণ আপনি কি ট্র্যাক করতেছেন, কনভার্সন ট্র্যাকিং করতেছেন, কিসের কনভার্সন ট্র্যাকিং করতেছেন? ওয়েবসাইটের। হুম, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ওয়েবসাইট কেমনে কাজ করে, ব্যাকএন্ড থেকে এই জিনিসটা কেমনে করে আসতেছে। হুম, তো আপনি যদি ওটা না বুঝেন, আন্দাজে মন্দাজে কথাবার্তা বললে তার উত্তর, ক্লায়েন্টের উত্তর তো আপনি দিতে পারবেন না, হুম, তাই না? তো আপনাকে জানতে হবে। হুম, So, ওই জানার জন্য আপনাকে ডেফিনেটলি, ঠিক আছে, আপনার সারাউন্ডিংসটা এমন হইতে হবে যেখানের মধ্যে এই টেকি পার্সন যারা আছে তারা এটা নিয়ে কথাবার্তা বলতেছে, ঠিক হুম, আছে। আপনার সারাউন্ডিংস কমিউনিটিটা এরকম হইতে হবে যে আপনার কোনো ডেভেলপারদের সাথে আপনার কানেকশন আছে, হুম, ঠিক আছে। যেমনটা আমার সুবিধা ছিল যে আমার ডেবিউটিফাই টিমে প্রায় 25-30 জন ডেভেলপার আছে। হুম, আমার ডাক মিডিয়া টিমে ডেভেলপার ছিল। এখন যেখানে কাজ করতেছি, যে কয়টা জায়গায় কাজ করি, সব জায়গায় কিন্তু আমার বেশ অনেকজন ডেভেলপারের সাথে, মানে সাথে আমার ডিরেক্ট মানে পার্সোনাল রিলেশন আছে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি রাহিব ভাইয়েরটা তো বাদই দিলাম, ঠিক হুম, আছে, ওটা তো আসি, ঠিক আছে। ওই যে মক্কার মানুষ হজ পায় নার মতো অবস্থা, ঠিক হুম, আছে। হ্যাঁ, তো ওটা বেশি পাইতো এই জন্য হুম, মানে ওটা পাত্তা কম দিলাম আর কি। হুম, যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে কি কি আপনাকে এরকম একটা কিছুর সাথে কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে। আপনি যদি কানেক্টেড না থাকেন তাহলে না আম, আপনি পিছায় যাবেন। এটা আমি এই জন্য বলতেছি না যে মানে আপনি গ্রোথ একাডেমির সাথে পারফর্ম মানে ইনট্যাঙ্গেল হন, আপনি হইতে পারেন নাও হইতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি যে আপনি কানেক্টেড যদি না থাকেন, ঠিক আছে, আপনি আপডেটেড থাকবেন, আপনি পিছায় যাইতে থাকবেন, ঠিক আছে। সো পিছায় যাওয়া যাবে না। আপনি দাঁড়ায় থাকেনও যদি, এখনকার যুগটা এরকম, আপনি যদি দাঁড়ায় থাকেন আপনি পিছায় গেছেন। হুম, হুম, মানে আপনি যেখানে আছেন সেই জায়গায় যদি আপনি দাঁড়ায় আছেন তার মানে আপনি পিছায় গেছেন, হুম, ঠিক আছে। আমি আপনাদের সাথে এতগুলো কথা বলতেছি, এর মধ্যে যে কয়টা আপডেট এসে গেছে আল্লাহ জানে। হুম, এখন যুগটা এরকম। সো আমার কথা হচ্ছে যে এইরকম যুগে বসে ওই 2024 সালে আইসা আপনি মানে টেকনোলজি সম্পর্কে আপনাকে অলওয়েজ রিসার্চ করতে হবে। সো এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে ভাই এই লাইনে আসার দরকার নেই, ঠিক আছে। এখন এখন কোয়েশ্চেন করতে পারেন যে তাইলে কি মানে ভাই আপনি কি গ্রোথ একাডেমির প্রমোশন টমোশন কিছু করতেছেন? না ভাই, আমি আসলে প্রমোশন করতেছি না। আমি আহ, মানে আমার ব্যাকগ্রাউন্ডে যদিও গ্রোথ একাডেমির ব্যানার ট্যানার আছে, ঠিক আছে, বাট আমি আসলে কিছু কোনো প্রমোশন করতেছি না। আমি ডিরেক্টলি যে কথাটা বলতে চাচ্ছি, ঠিক আছে, অপ্রিয় কিছু সত্য কথা বলতে চাচ্ছি। যে এই অপ্রিয় সত্য কথাটা হচ্ছে যে আপনি যদি এই জিনিসগুলো যদি আপনার না থাকে, এটা গ্রোথ একাডেমি হোক আর মঙ্গল গ্রহ একাডেমি, হুম, হুম, ঠিক আছে, হুম, আপনার এই জিনিসগুলো যদি না থাকে তাহলে এটা ভাই আপনার দ্বারা হবে না। হ্যাঁ, বিকজ আপনি ডেভেলপার না, আপনাকে ডেভেলপারের সাথে কানেকশন থাকতে হবে। এখন আপনি যদি ডেভেলপার হন, আলহামদুলিল্লাহ, ওয়েল এন্ড গুড, ঠিক আছে। দেন আপনি নিজেই জানেন আপনাকে কি কি করতে হবে। সো আপনি ওখানে, আপনাকে আমার নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে। আপনি এতদিন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, এখন হয়তো আপনি কনভার্সন ট্র্যাকিং এ আসতে যাচ্ছেন, সেইটা হচ্ছে ডিফারেন্ট কেস, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। তো ওই কেসে আমি আপনাকে বলবো যে ভাই আপনি যদি ইয়ে করেন তাহলে আপনি বেশ মানে যারা ডেভেলপার তারা এমনিতেই ডকুমেন্টেশন পড়ে অভ্যস্ত, ঠিক আছে। সো আপনাকে আমার বলার দরকার নাই যে ভাই আপনি ডকুমেন্টেশন পড়েন। আপনি নিজেই বাই ডিফল্ট জিএফওর এর ডকুমেন্টেশন পড়বেন, আপনি নিজেই বাই ডিফল্ট ফেসবুকের ডকুমেন্টেশন পড়বেন, ঠিক আছে। সো ওখানে আপনাকে আমার বলার কিছু নাই, ইনফ্যাক্ট আপনি আমার থেকে পারলে তখন বেশি জানেন, ঠিক হুম, আছে। কিন্তু যদি আপনি ডেভেলপার না হয়ে থাকেন, ঠিক আছে, লাইক মি, ঠিক আছে, তো আপনি কি করবেন? আপনাকে তখন শিখতে হবে, ঠিক আছে। সো আপনি কোত্থেকে স্টার্ট করবেন? প্রথমে ডেভেলপার মানে ডেভেলপমেন্টের কাজ শেখা শুরু করে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শুরু করে দিলাম। আজকে আসাদ ভাই বলছে আমাকে ডেভেলপমেন্টের কাজ শিখতে জানতে হবে, কনভার্সন ট্র্যাকিং জানতে হলে আমি আজকেই পাইথন শেখা শুরু করে দিব, আজকেই এসকিউএল শেখা শুরু করে দিব, আজকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করে দিব, ঠিক আছে ভাই। তাইলে আর আপনার সারা জীবনে শিখা শেষ হবে না, ঠিক আছে, সারা জীবন ধরে শিখতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে যেমনটা আমি মানে আমি কেন আসলে এই কথাগুলো বলতেছি, কারণ আমি আমার আগের যেই ইয়েগুলো আছে সেগুলোর সাথে মিলাই দেখাইতেছি আপনাদেরকে যে ভাই আমি এই ভুলগুলো করছি, হুম, প্লিজ ডোন্ট ডু দিস। হুম, হ্যাঁ, আমি শুরু করছি একটা নিয়া, হুম। ওই যে যেই পোর্টফোলিও আজ পর্যন্ত আমার কমপ্লিট হয় নাই। আজও আছে। হুম, হ্যাঁ, আজও কিন্তু মানে অত্যন্ত সযত্নে অসম্পূর্ণ অবস্থায় সংগৃহীত করা আছে,
ঠিক আছে? সো প্লিজ আপনারা কেউ আপনাদের কোনো কিছুকে এরকম সযত্নে অবহেলিত মানে অবহেলা করে ফেলে রাখেন না, ঠিক হুম, আছে? চেষ্টা করেন ওটার থেকে 2 পয়সা ইনকাম। হুম, যদি ইনকাম না করতে পারেন তাহলে তো ভাই আপনার এটা শিখা লাভ নাই, হুম, ঠিক আছে? হুম, আপনি 2টা পয়সা ইনকাম মানে পয়সা খরচ করছেন, 2টা করছেন, আপনাকে তো কিছু বেনিফিট তো আপনাকে নিতে হবে, তাই না? হুম, আপনি যদি বেনিফিট না নিতে পারেন তাহলে লাভ কি হইলো, হুম, তাই না? সো হুম, এখন বিষয়টা হচ্ছে এই জায়গাতে আপনি যদি মনে করেন যে না আমি বেনিফিটটা নিতে পারবো, তাহলে আপনি মানে এই সাইডটাতে আসেন, ঠিক আছে? আপনি এটাকে ইউটিলাইজ করেন, এই জিনিসগুলাকে কাজে লাগান, ঠিক আছে? তখন কি আপনার মানে আমি বলবো হ্যাঁ গ্রোথ একাডেমিতে এরকম একটা কমিউনিটি আছে, ঠিক আছে, যেখানে এই জিনিসগুলা নিয়ে কাজ করা যায়, ঠিক হুম, আছে? আমি যদি জিজ্ঞেস করেন যে গ্রোথ একাডেমিতে কি কোয়েশ্চেন করার এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ আমি বলবো আছে। কোয়েশ্চেন করার এনভায়রনমেন্ট আছে, এখানে শিখার এনভায়রনমেন্ট আছে। আম, আমি নিজেকে খুব একটা এক্সপার্ট মনে করি না, আমি নিজেকে মনে করি যে আমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে? সো আমি কোয়েশ্চেন করতে, আমি সেটা যত বোকা কোয়েশ্চেনই হোক, হুম, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? হুম, জিজ্ঞেস করতে কখনো লজ্জা শরম কিছু পাই না, আমার লজ্জা শরমের ব্যাপারটা একটু কম, ঠিক হুম, আছে? তার কারণ হচ্ছে গিয়ে যে ভাই আমার শিখতে হবে, শিখার জন্য যদি আমি কাউকে বোকা মানে বোকা বোকা প্রশ্নও করি, ঠিক আছে, আরে এত দিন ধরে কাজ করে এখনো এই জিনিস জানেন না, জানি না ভাই, হুম, জানলে জিগাইতাম, হুম, ঠিক আছে? হুম, জানি না, সো তো আমি মানে কি হয়েছে তাতে? তো কইরা ফালাইছি কইছি, সিম্পল। হ্যাঁ, আপনার উত্তর জানা থাকলে উত্তরটা দেন ভাই আমাকে, আমি এটাই চাই যে হুম, আপনি উত্তরটা আমাকে দেন। হুম, আপনি মানে যেই হন না কেন, হোয়াট এভার, হ্যাঁ, আমাকে উত্তরটা দেন। আমার এন্ড রেজাল্ট নিয়ে কথা ভাই, আমি ব্যবসায়ী মানুষ, হুম, ঠিক আছে? হুম, সো আমার এন্ড রেজাল্ট নিয়ে কথা, আপনি উত্তর দিতে পারলে আমি আপনার গুণগান করবো, আপনি উত্তর না দিতে পারলে আপনার গুণগানকে আমি ফাউকামি করবো, হুম, এন্ড হুম, এন্ড অফ দ্য ডিসকাশন, তাই না? হুম, সো এখন আমি আপনাকে যে ইয়েটা বলতেছি সেটা হচ্ছে কি, নতুন হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে নিজেকে এরকম একটা এনভায়রনমেন্টের সাথে প্রথমে ইন করা, ঠিক হুম, আছে? আপনি ওই এনভায়রনমেন্টের সাথে আসেন, হুম, আপনাকে আপনি বুঝেন যে আসলে কালচারটা কি, মানে এই জিনিসগুলা কি, হুম, কেন হয়, হ্যাঁ। আপনি দেন একটা টপ মানে ইয়ে থেকে যান, ঠিক আছে? ডেটা কালেকশন থেকে শুরু করেন, ডেটা অ্যানালাইসিস মানে ডেটা কালেকশনের পর ডেটা প্রসেসিং নিয়ে কাজ করেন, ডেটা কি বলে প্রেজেন্টেশন নিয়ে কাজ করেন, দেন গিয়ে আপনি ডেটা ড্রিভেন ডিসিশন কিভাবে নিতে হয় সেই জিনিসগুলো নিয়ে কাজ করেন। স্টেপ বাই স্টেপ আপনি আগান। আপনি যখন স্টেপ বাই স্টেপ আগাবেন তখন কিন্তু ইনফ্যাক্ট আপনার কাজটা না খুব সোজা হয়ে যাবে এবং খুব কি বলবো এটাকে, মানে আপনার কাজগুলো খুব স্মুথ হয়ে যাবে, হ্যাঁ। আপনি ক্লায়েন্টকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। এখন আহ, সব প্রশ্নের উত্তর কি আমরাও জানি? আমিও জানি না, আমার বা কেউই জানা সম্ভব। আমি জানি না, রাহি ভাই জানে, রাহি ভাই জানে না, আমি জানি, আমি রাহি ভাই কেউ জানে না, তাইলে রামশ্যাম যদু মধু কদু ভাই জানে, ঠিক আছে? কদু মধু যেই ভাই জানুক, একটা কমিউনিটির মধ্যে উত্তর দেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে, একটা কমিউনিটির মধ্যে প্রশ্ন করার টেন্ডেন্সি থাকতে হবে। সো আই বিলিভ যে আমার মানে এটা এখানে সেই জিনিসগুলা মানে অ্যাটলিস্ট আমি আমার অ্যান্সার গুলা পাইছি, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে কম প্রবলেম গুলা থাকে, আমার প্রবলেম গুলো খুব ক্রিটিক্যাল টাইপের থাকে, ঠিক আছে? কারণ অনেক দিন ধরে কাজ করতেছি তো, মানে এখন না সহজ প্রবলেম গুলো আমার কাছে এখন আর আসে না, ঠিক আছে? এখন যে প্রবলেম গুলো আসে সেই প্রবলেম গুলো এমন এমন প্রবলেম, মানে মোটামুটি ঘাম ছুটে যায়। তো এই জিনিসগুলা আমি কিন্তু করতে পারছি, মানে কাজগুলো আমি করতে পারছি, এমন এমন চ্যালেঞ্জিং কিছু কাজ পাইছি যে কাজগুলা ইনফ্যাক্ট আমি আগে হয়তো হয়তো নেওয়ার সাহস করতাম না, এখন আমি নিচ্ছি, মানে খুব ইজিলি নিয়ে ফেলতেছি। কারণ কি, ক্লায়েন্টকে তো ইচ্ছা মতো দেদারসে হাঁকাই দিচ্ছি, হুম, ঠিক আছে? ইনফ্যাক্ট সত্য কথা বলি কি, মানে বলতে কি আমি, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, হ্যাঁ, মিথ্যা কথা না, একদম সত্য কথা বলতেছি। আমি একটা কনভার্সন ট্র্যাকিং প্রজেক্ট একটাতে, হ্যাঁ, $1,000 পর্যন্ত চার্জ করছি, একটা কনভার্সন ট্র্যাকিং $1,000, হ্যাঁ। ভাই অহংকার করতেছি না, ঠিক আছে? তো আমি বলতেছি জিনিসটা, হ্যাঁ, সম্ভব এটা। পটেনশিয়ালটা আমি বানানো হচ্ছে যে কতটা এটার হ্যাঁ, পটেনশিয়াল আছে। এক্স্যাক্টলি। সো এখন বিষয় হচ্ছে যে
আপনি যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন না, আপনিও তখন এক সময় বুঝতে পারবেন। একটা সময় আমারও মনে হইতো, আরে একটা ট্র্যাকিং করে কি $250 বেশি দিবে ক্লায়েন্ট? আর এখন আমি $250 হইলে, ও আচ্ছা 250, আচ্ছা ঠিক আছে, $150 উপরে কি ক্লায়েন্ট দিতে চায়? এখন কিন্তু আমার মনে হয় 150, ও আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা কিন্তু এইভাবেই চেঞ্জ হয় ওভার দি মানে আপনার যত এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, আপনার যত কাজ, মানে কাজের প্রতি আপনার নলেজ বাড়তে থাকবে, যত আপনার গ্র্যাব, মানে আপনার ক্যাপাসিটিটা বাড়তে থাকবে, তত আপনার এটা ইয়ে হইতে থাকবে। ঠিক আছে? তো ঠিক যেরকম আমরা ব্যাংকে যেরকম চিন্তা করতাম যখন আমরা জুনিয়র পজিশনে কাজ করতাম, তখন চিন্তা করতাম আরে 1.5 লাখ টাকা বেতন বেতন, মানে না জানি কি করে। হুম, আর যখন নিজে পাইছি তখন আমার মনে হয়েছে কি, ইস, আগে তো 30,000 টাকা যখন বেতন পাইতাম তখন তো মানে 500 টাকা দিয়ে মানে নিজের জন্য হলেও খরচ করতে পারতাম। এখন তো 5 টাকাও নিজের জন্য খরচ করার মতো নেই। হুম, হুম, ঠিক আছে? হুম, ব্যাপারটা এরকমই, আপনি যত এক্সপিরিয়েন্সড হইতে থাকবেন, আপনার মনে হতে থাকবে যে না, আপনি ইয়ে পাচ্ছেন, মানে আপনার ক্যাপাসিটি তখন গ্রো করবে ওরকম বড় ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? ক্লায়েন্টরাও আপনার সাথে তখন কথা বলতে পারবে, যে ওরা বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি এক্সপিরিয়েন্সড এনাফ তাদের সাথে কথা বলার জন্য, আপনি এক্সপিরিয়েন্সড এনাফ তাদেরকে ডিল করার জন্য, তাদের প্রবলেম হ্যান্ডেল করার জন্য। ঠিক আছে? মানে এটার অবাক হওয়ার কিছু নাই যে কনভার্সন ট্র্যাকিং দিয়ে এতটা মানে হাই টিকেটের কাজ করা সম্ভব। এটাতে অবাক হওয়ার কিছু নেই। ঠিক আছে? হাই টিকেটের কাজ করা যায় কনভার্সন ট্র্যাকিং। এখন ব্যাপার হচ্ছে যে আমি হয়তো পারি নাই। আমি এরকম দেখছি ওই যে আমাদের মানে গ্রোথ একাডেমিতেই আরেকজন ইয়ে আছে, খুব নাম করা এক ভদ্রলোক, কি নাম জানি ওনার, সে একজন ভালো ইউটিউবার, নামটা ভুলে গেলাম। আমি আমি তাকে একসময় ফলো করতাম, মেজর মার্কেটারের ওনার, প্রশান্ত, প্রশান্ত। প্রশান্ত প্রশান্ত হুম, রাইট, প্রশান্ত ওর নাম। হ্যাঁ, প্রশান্তটা কিন্তু মানে প্রশান্ত কিন্তু মানে সেম মাইন্ডসেটেরই। হ্যাঁ, আমি যে মাইন্ডসেটের কথা বলতেছি সেম মাইন্ডসেট কিন্তু সে নিয়েও চলে। হ্যাঁ, তারও শিখতে কোনো অসুবিধা নেই, এটা যার থেকেই হোক, শিক্ষা নিয়ে কথা, এন্ড অফ দ্য ডে শিক্ষা নিয়ে কথা। ঠিক আছে? সো মানে সেও ইনফ্যাক্ট মানে আহ, এই ওয়েতেই ইয়ে করে, থিঙ্কিং করে। তো তার ইয়েতেও আমি দেখলাম যে মানে আমাদের গ্রোথ একাডেমির তে তার মানে সেও কিন্তু মোটামুটি ইয়ে করছে। ইনফ্যাক্ট রাহি ভাই অনেকগুলা আপডেট রাহি ভাইয়ের আছে, আমি জানি না রাহি ভাই বলবে কবে। তো আমি ইনফ্যাক্ট রাহি ভাই হয়তো বা মেজর মার্কেটের হয়েও ট্রেনিং নেওয়া শুরু করবে। হুম, ইন দ্যাট কেস আপনারা হয়তো মিস করবেন সেটা, মানে আমি হয়তো কিছু জিনিস, ভিতরের কিছু জিনিসপত্র জানি বিধায় হয়তো এনিওয়ে, যাই হোক। হ্যাঁ, তো নতুনদের জন্য আমার পয়েন্টটা হচ্ছে এটাই, ভাই এমন একটা জায়গায় যান যেখানে কমিউনিটি আছে, যেখানে এটা নিয়ে চর্চা হয়, যেখানে এটা নিয়ে আলোচনা হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, মানে নিজে স্কিল ডেভেলপ করার চেষ্টা করা। এখন নিজের স্কিল ডেভেলপমেন্ট কেমনে করবেন? গ্রোথ একাডেমি কোর্স করে না ভাই, ওটার কথা বলি দিই। গ্রোথ একাডেমির কোর্স ইচ্ছে হইলে করেন, না ইচ্ছে হইলে না করেন। হ্যাঁ, আমি কোনো কোর্স প্রমোট টমোট করি না। হুম, ঠিক আছে? কিন্তু আমার ইয়েটা হচ্ছে নিজের একটা স্কিল ডেভেলপমেন্ট করেন। এখন যদি এখানে কোর্স করেন তাহলে হয়তো মানে একটা গাইডলাইন পাবেন বা ইয়ে করবেন। হ্যাঁ, তাই বলে কি রাহি ভাই আপনাকে ইয়ে করে দিবে, মানে এটার নাম কি, ওই যে গ্যারান্টি দিয়ে দিবে যে আপনি ইনকাম করতে পারবেন এরকম কিছু কোনো কিছু, যে আসাদ ভাইয়ের মতো আপনি ইনকাম করতে পারবেন এরকম কোনো কিছু, বা এরকম কোনো ব্যাপার স্যাপার? ব্যাপারটা তা না। হ্যাঁ, ব্যাপারটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে যে আপনি করতে পারেন, করলে জিনিসটা হচ্ছে গিয়ে কি, যে আপনি একটা গাইডলাইন পাবেন, এই গাইডলাইনটা যে আপনি ফ্রিতে পাবেন না, বা এই গাইডলাইনটা যে ইন্টারনেট ঘুরলে আপনি পাবেন না, তাও না। বাট ওইটা হচ্ছে গিয়ে যে মানে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের রাস্তায় যদি যান, আপনার র্যাঙ্কিং এ আসতে 8-10 মাস সময় লাগবে। হুম, আর যদি আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করেন, যেদিন মার্কেটিং স্টার্ট করছেন তারপরের দিন থেকে আপনি র্যাঙ্কিং এ চলে আসছেন। হুম। ডিফারেন্স এর দূর। হ্যাঁ, এখন এইবার বাকিটা ডিসিশন আপনি নেন, কিভাবে আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে? যাই হোক, এনিওয়ে আমি মানে কথাগুলো এই কারণে না, বললাম না, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা যে বলেছেন আসদ ভাই। যারা এগুলা, নতুন ঠিক আছে। এই ফিল্ডে আসবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তারা বেটার ডিসিশন নিতে পারবে। হ্যাঁ,
এবং তাদেরকে কি রকম ভাবে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এটা নিয়ে তারা একটা বিশদ ধারণা পাবে। হ্যাঁ, সো আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় বের করে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার এই মূল্যবান বক্তব্যগুলো বা টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, তো সবার ইয়ের জন্য আমি একটু বলতে চাই যে আমাদের কারেন্টলি গ্রোথ একাডেমিতে আমাদের সবাই হয়তো অনেকে জানে যে আমাদের লাইভ ব্যাচ 1 যেটা ছিল, হ্যাঁ, ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যানালিটিক্স ট্র্যাকিং এর, তো সেটা কারেন্টলি চলছে এবং আমাদের সেকেন্ড ব্যাচেরও কিন্তু অ্যাডমিশন চালু হয়ে গেছে। ঠিক আছে, তো সেকেন্ড ব্যাচের ফর্ম অলরেডি আমরা দিয়ে দিয়েছি। যারা যারা রেজিস্ট্রেশন করতে চান, হ্যাঁ, তারা যদি মানে আপনার ইচ্ছুক হন মানে এই ফিল্ডে আসার জন্য, তারা আমাদের এই ফর্মটা ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো এই ভিডিওর আপনি ডেসক্রিপশনে যদি একটু চেক করেন তাহলে ওই ফর্মটা পেয়ে যাবেন এবং সেটা আপনি সেখানে সব ডিটেলস লেখা আছে। আপনি যদি ইচ্ছা হয়, আপনার যদি এটা এই জিনিসটা এই ফিল্ডে এসে শেখার ইচ্ছা হয়, তাহলে আপনি এটা রেজিস্ট্রেশন করে আমাদের গ্রোথ একাডেমি সেকেন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আসাদ ভাই আজকে এত দূরই থাক। হ্যাঁ, তো আপনাকে আবারও ধন্যবাদ দেই আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য, এবং বারবার আপনি এসে আমাদের যে টিপস এন্ড ট্রিক্স গুলো দেন সেগুলো অনেকে আমাদের হেল্পফুল হয়, এবং যারা যারা নতুন আসে তাদেরকে একটা নতুন আশার আলো জাগায় এবং তাদেরকে সঠিক পথটা তাদেরকে বেছে নিতে সাহায্য করে। ঠিক আছে আসাদ ভাই, তাহলে আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম